করো করো, ঠিক করো একবার দেখি। বুঝতে পেরেছি, ঠিক আছে। চলো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ক্রস তুলতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো শুরু করা যাক। রেকর্ডিং হচ্ছে তো? আচ্ছা চলো শুরু করছি তাহলে আজকের ক্লাস। ইন্ডিয়ান হিস্ট্রির টপিক আজ। আগের দিন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা চ্যাপ্টার শেষ করেছি, কাজেই আজকে আমরা বেদিক এজ দিয়ে শুরু করব। ইন্ডিয়ান হিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটাকে আমরা অনেক সময় আর্য সভ্যতা সংস্কৃতিও বলে থাকি। খুব বিতর্কিত একটা জায়গা। কেন বিতর্কিত বলি? প্রথম হচ্ছে, এই আর্য শব্দটা নিয়ে বিতর্ক আছে। ঠিক আছে, আর্য বলতে কাদের বোঝায়, আর্য শব্দটার অর্থ কি, এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, আর্যরা এলো কোথা থেকে, তাদের আদিবাসস্থান কোথায়, অরিজিনাল হোমল্যান্ড অফ দি আরিয়ান্স। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, যে কন্ট্রোভার্সিটাকে আমরা একটা শব্দে কিভাবে বলি, একটা বা দুটো শব্দে কিভাবে বলা হচ্ছে। আরিয়ান প্রবলেম বা আর্য সমস্যা। আর্য সমস্যা মানেই হচ্ছে দ্য কন্ট্রোভার্সি, দ্য ডিবেট রিলেটিং টু দি ডিটারমিনেশন অফ দি অরিজিনাল হোমল্যান্ড অফ দি আরিয়ান্স। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় বিতর্কের জায়গা। তৃতীয় বিতর্কের জায়গা হচ্ছে আর্যদের ধর্ম। এইটা একটা বিতর্কের জায়গা। কেন বলছি? সাধারণভাবে আমরা কি মনে করছি, সনাতন ধর্মের জন্ম আর্যদের হাত ধরে। বেদ হচ্ছে প্রাচীনতম ধর্মশাস্ত্র। ইনফ্যাক্ট শুধু ধর্মশাস্ত্র কেন, যে কোনো ধরনের সাহিত্য যদি আমরা ধরি, তাহলে বেদ হচ্ছে প্রাচীনতম। এবং সেটা শুধু এই ভারতবর্ষের উপমহাদেশের নয়, সারা পৃথিবী। দ্য ওল্ডেস্ট লিটারেচার অন আর্থ, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। যাই হোক, তো পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ, ধর্মশাস্ত্র হিসেবে এই যে বেদকে দেখা হচ্ছে, এই দেখাটা নিয়েই প্রথমে একটা সমস্যা আছে। কারণ বেদে ধর্ম, ঈশ্বর ইত্যাদি প্রভৃতির বাইরেও অনেক কিছু আছে। বেদের আয়তন বিশাল, বহুদিন ধরে একটু একটু করে তৈরি হয়েছে। বেদ হচ্ছে এক কথা একটা শর্ট অফ এনসাইক্লোপিডিয়া। নানান ধরনের জিনিস তার মধ্যে ঢুকে আছে। শুধু ধর্ম বিষয়ক, ঈশ্বর বিষয়ক চিন্তা ভাবনাই সেখানে স্থান পেয়েছে তা কিন্তু না। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, বেদের দেবদেবী, তাদের বিবর্তন কিভাবে হলো না হলো, এটা নিয়েও কিন্তু অনেক রকমের আলোচনা, তর্ক ইত্যাদি হয়। যেমন ধরা যাক, বেদের বা আমাদের সনাতন শাস্ত্রে যেটাকে যাদেরকে আমরা ত্রিমূর্তি বলি, ট্রিনিটি বলি, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা আজে কোথায়, এই প্রশ্নটা যদি করা হয়, তাহলে অনেকেই কিন্তু আমরা ভাবতে বসবো, বিষ্ণু তিনি বা কোথায়, নানান অবতার রূপে রয়েছেন, সরাসরি পূজিত হচ্ছেন না। কৃষ্ণ একজন অবতার, তার আর এক অবতার যেটা অনেক পরে হয়। অবতারবাদ কিন্তু বৈদিক সাহিত্যের বিষয় নয়, মাথায় রাখতে হবে। বেদের যুগে অবতারবাদ ছিল না, অনেক পরে হয়েছে। বিষ্ণুর যে 10 অবতারের কথা আমরা পড়ি, ঠিক আছে, এই কিছুদিন আগে সৃজিত মুখার্জি কি সিনেমা করলো, দশম অবতার। এই যে বেদের যে 10 অবতার, এটা কিন্তু পরবর্তীকালের সংযোজন। তাহলে বেদ মানে বিষ্ণু এখন অবতার রূপে পূজিত হন, এটা আমরা জানি। যে অবতারটিকে নিয়ে সব থেকে বেশি হইচই, তিনি হচ্ছেন রাম। ক্লিয়ার? আর একজনকে নিয়েও আমরা প্রচুর হইচই করি, কিন্তু তাকে নিয়ে তর্ক অতটা নেই, তিনি হচ্ছেন কৃষ্ণ। এছাড়া ধরো আমরা বাঙালিরা নারায়ণ বলে স্যার যাকে শুনতে পুজো পেলাম করি। না, স্যার শুনতে পেলাম না। কথা শোনা যাচ্ছে না যাচ্ছে না? স্যার একটু আটকে যাচ্ছিল। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে বিষ্ণুর অবতার হিসেবে আমরা রামকে পুজো করছি। রামকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, এটা রাজনৈতিক বিতর্কের জায়গা আজকে রাম। মানে রাম আজকে একটা রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে, জয় শ্রীরাম। সেখানেও হালকা কায়দাটা দেখো, ধর্মীয় স্লোগানটা কিন্তু জয় সিয়ারাম, নট জয় শ্রীরাম। সিয়া মানে সীতা, সীতা ছাড়া রাম, রাম ছাড়া সীতা। এটা কিন্তু ভক্তিবাদের যুগে যে সময় রাম জনপ্রিয় হচ্ছে, সেই সময় কিন্তু কল্পনা করা যায় না, কারণ ভক্তিবাদের গোড়ার কথাই হচ্ছে প্রেম। ঠিক যেমন রাধা ছাড়া কৃষ্ণ বা কৃষ্ণ ছাড়া রাধাকে আমরা কিন্তু কল্পনা করতে পারি না।
তাহলে সীতা ছাড়া রাম বা রাম ছাড়া সীতাকেও কিন্তু আমরা কল্পনা করতে পারি না। তাহলে মধ্যযুগের ভক্তিবাদের প্রভাবে, প্রেম ভক্তির প্রভাবে এরা কিন্তু বেসিক্যালি জোড়ায় জোড়ায় হয়তো পূজিত হয়েছেন, তাদের প্রতি মানুষ ভক্তি শ্রদ্ধা জানিয়েছেন। তাহলে জয় সিয়ারাম, সিয়া মানে সীতা, সেটাকে করে ফেলা হলো জয় শ্রীরাম। তাহলে সীতা হালকা করে বাদ চলে গেল, মানে প্রেম ভক্তিটা নেই, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যাই থাকুক, ক্লিয়ার? যাই হোক, তাহলে জয় শ্রীরাম একটা পলিটিক্যাল স্লোগানে পরিণত হচ্ছে। তাহলে এই যে অবতারবাদ, মানে 10টা অবতার, এটা কিন্তু পরবর্তীকালে হয়েছে। বৈদিক যুগের বিষ্ণুর কিন্তু অবতার বলতে যেটাকে বোঝায় সেইটা কিন্তু আমরা পাচ্ছি। সেই হিসেবে দেখতে গেলে বুদ্ধও কিন্তু বিষ্ণুর অবতার রূপে একটা সময় উল্লেখিত হয়েছে। বিভিন্ন পুরাণে বেদের 10 অবতারের তালিকা কিন্তু বদলে যায়। বোঝা গেল? এটা ওই 10ম অবতার সিনেমাটা দেখলেই দেখবে, আমি যদিও দেখিনি সিনেমাটা, দু একটা ডায়লগ শুনেছি, তাতে দেখবে যে এই কথাটা আছে। মানে বিষ্ণুর 10 অবতারের তালিকা যে ভ্যারিয়েবল, এই জিনিসটা আছে। এনিওয়ে, তাহলে আমরা বাঙালিরা যাকে নারায়ণ বলে পুজো করি, তিনিও বিষ্ণুরই একটা রূপ হিসেবে ধরতে হবে, আর কি ধরবো? আর রইলেন ব্রহ্মা, বিষ্ণুর পর মহেশ্বর শিব। এবার দেখো, শিব আজকে মূলত লিঙ্গ রূপে পূজিত হচ্ছে, এটা কিন্তু পরবর্তীকালের সংযোজন। লিঙ্গ পুজো কিন্তু আবার বৈদিক যুগে ছিল না। মানে লিঙ্গ কেন, লিঙ্গ, মূর্তি, আইডল ওয়ার্শিপ কোনো কিছুই কিন্তু বৈদিক যুগে নেই। তাহলে বৈদিক যুগে নানান দেবদেবীর বিবরণ আমরা পাই, কিন্তু তারা কেউ মূর্তি রূপে পূজিত হতো না। অর্থাৎ দেয়ার ওয়াজ নো আইডল ওয়ার্শিপ, দেয়ার ওয়াজ নো ইমেজ ওয়ার্শিপ, নো আইডলট্রি। কনসেপ্টটা হচ্ছে খুব পরিষ্কার, গড ইজ ওয়ান, ঈশ্বর এক, নানান রূপে পূজিত হতে পারে, কিন্তু তারা মনে রয়েছে, কল্পনায় রয়েছে। এবং অন্যান্য যে সমস্ত দেবদেবীরা রয়েছে, ধরা যাক ইন্দ্র, আজকে কোথায়? বরুণ, ইন্দ্র বৈদিক দেবতা, কোথায় আজকে? কিংবা ধরা যাক অদিতি, উষা বৈদিক দেবীর মধ্যে, কোথায়? কিন্তু সরস্বতী রয়েছে, কিন্তু সেই সরস্বতী আজকের সরস্বতীর সঙ্গে ঠিক মেলানো যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে অম্বিতমে দেবীতমে নদীতমে সরস্বতী, নদীর মধ্যে শ্রেষ্ঠ, দেবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সরস্বতী। তাহলে যমরাজ ইন্দ্র আমরা জানি। তাহলে এইভাবে বিভিন্ন দেবদেবী আজকে অদৃশ্য হয়ে গেছে। এইটা হচ্ছে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিছু দেবদেবী পরিবর্তিত হয়ে গেছে, বিবর্তিত হয়েছে। মূর্তি পুজো ছিল না, তাই মন্দির নেই। যজ্ঞবেদীতে আগুন জ্বালিয়ে মন্ত্রোচ্চারণ করা হতো। তো ইট ওয়াজ বেসিক্যালি স্যাক্রিফিশিয়াল রাইটস। ওকে, ভেদিক রিচুয়ালস ওয়ার সেন্টার্ড অ্যারাউন্ড ভেদিক রাইটস, স্যাক্রিফিশিয়াল রাইটস। ফায়ার অল্টার বা যজ্ঞবেদীর ওপর যজ্ঞ করা হতো এবং নানান মন্ত্র উচ্চারিত হতো। সেই যজ্ঞে প্রচুর পশু বলি হতো। তাহলে এই যে জায়গাটা, এই অনুষঙ্গটা কিন্তু আজও আছে। আজও আমরা যজ্ঞ করি, কিন্তু আজকে মূর্তি পুজো হচ্ছে, মন্দির আছে। তাহলে কিছু রয়েছে, কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি ছিল আর কিভাবে চেঞ্জ হলো, এগুলো নিয়ে অনেক ধরনের আলোচনা হয়, অনেক ধরনের তর্ক আছে। একটা বিশাল বড় টপিক, আমি তার মধ্যে খুব বেশি ঢুকবো না। আর একটা খুব কন্ট্রোভার্সিয়াল জিনিস হচ্ছে, অবভিয়াসলি, সেটা হচ্ছে বৈদিক যুগের মানুষ, আর্যরা, আজকের ভারতবর্ষে এটা আবার খুব রেলিভেন্ট, তারা কি খেত? ভেজ ভার্সেস নন ভেজ, এই যে লড়াইটা আমরা দেখছি, হঠাৎ করে প্রচন্ড লড়াই বেঁধে গেছে ভারতবর্ষ জুড়ে, ভেজ ভার্সেস নন ভেজ। কে ভেজ খায় আর কে নন ভেজ খায়। কিছুদিন আগেও এই ধরনের কোনো এত হিসেব নিকেশ হতো না, এখন হঠাৎ দেখা যাচ্ছে ভেজ ভার্সেস নন ভেজ, এটা মানে ধুমধুমার কাণ্ড বেঁধে গেছে। তাহলে ভেদিক এজে কি খাওয়া হতো? ভেজ, পিওর ভেজ না নন ভেজ? উত্তরটা হচ্ছে দুটোই। মানে ননভেজ থাকলে ভেজ থাকবে না, ব্যাপারটা তো এটা হয় না। ননভেজ তো খাওয়া, মানে ননভেজ যে খায় সে ভেজও খাবে, তাতে সমস্যা কিছু নেই। কিন্তু যে ভেজিটেরিয়ান, সে বহু সময় ননভেজ, মানে সে মানে যে ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান, সে তো ননভেজ খাবেই না। যে শাকাহারী, যে নিরামিষাশী, সে ননভেজ খাবে? খাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, ওয়ার দি এরিয়ান্স পিওর ভেজিটেরিয়ান? দ্য আনসার ইজ নো। তারা খুব পরিষ্কারভাবেই ননভেজ আইটেম খেত, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাদের খাদ্য তালিকায় ভেজ ননভেজ দুরকমই ডিশ থাকতো। ক্লিয়ার? এবার ব্যাপারটা এইখানেই থেমে নেই।
তুমি কিরকম এক্সাম্পল চাইছো বলো? মাংস তারা খেত, ক্লিয়ার? মাংস তারা খেত, ননভেজের মধ্যে মেইন আইটেম তো এটাই হয়, ক্লিয়ার? ভেজিটেরিয়ান তো নানান রকমের শাক সবজি যা আছে, দুধের আইটেম, মিল্ক প্রোডাক্ট, এগুলো তারা খেত। এবার প্রশ্ন হচ্ছে ননভেজে কি খেত? এবার আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা গরুকে গো মাতা বলছে, মানে দেবতা জ্ঞানে, দেবী জ্ঞানে পুজো করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আরিয়ানরা কি বিফ বা গোমাংস ভক্ষণ করত? এটা আর একটা, এটা তো সব থেকে বিতর্কের জায়গা। উত্তরটা যতই শুনতে অদ্ভুত লাগুক, উত্তরটা হচ্ছে হ্যাঁ, তারা খেত, ঠিক আছে? বিষয়টা হচ্ছে কেন আমরা সমস্ত বাকি প্রাণীকে ছেড়ে গরুকে দেবতা বললাম? এটার তো একটা কারণ খুঁজতে হবে, বোঝা উচিত। সবকিছুর পেছনে একটা কারণ থাকে, বিনা কারণে তো কোনো কিছুই হয় না। তাহলে কাউ প্রোটেকশন, এটাই হচ্ছে মূল লক্ষ্য, যে গরুকে রক্ষা করতে হবে, তাই গরুর মাংস খাওয়া যাবে না, মানে গরুকে মারা যাবে না। তাহলে কাউ প্রোটেকশনের দরকারটা হয় কেন? আমরা তো মোষকে প্রোটেকশন দিতে পারতাম, ছাগলকে প্রোটেকশন দিতে পারতাম, ভেড়াকে প্রোটেকশন দিতে পারতাম, আরো 10টা প্রাণী যার মাংস আমরা খাই তাদের প্রোটেকশন দিতে পারতাম। Why cow protection was so important? Because of agricultural expansion. কৃষির বিকাশ, বিস্তার যখন হবে, তখন কি হবে? গরুকে দরকার হবে লাঙল টানার জন্য, টু প্লাউ দি ল্যান্ড। ট্র্যাডিশনাল ভারতবর্ষের কথা ভাবো, এখনো তাই। গ্রামেগঞ্জে গেলে আমরা কি দেখতে পাচ্ছি? বলদে লাঙল টানছে। তাহলে বৈদিক যুগের প্রথমে বুঝে নিতে হবে অতটাও কিন্তু কৃষি নির্ভরতা ছিল না। কৃষি নির্ভরতা না থাকলে গরুর গুরুত্ব বাড়বে কোথা থেকে? হ্যাঁ, গরু দুধ দিত, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য গরুকে রক্ষার কথা বা তাকে লালন পালনের কথা কিন্তু বলা হয়েছে, হয়নি তা না। কারণ গরুর দুধ বাচ্চা থেকে বুড়ো সবাই খায়, পরিষ্কার। কিন্তু গরুকে রক্ষা করার সেই তাগিদটাও কিন্তু ছিল না। এরকম কোনো মানে ইনস্ট্যান্স নেই যেখানে বেদে, আই রিপিট, বেদে গরুকে দেবতা গানে পুজো করার কথা বলা হয়েছে, এরকম কোনো ইনস্ট্যান্স কিন্তু নেই, ক্লিয়ার? তাহলে বৈদিক যুগের একদম প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? কৃষির ততটা, এগ্রিকালচারের ততটা ইম্পর্টেন্স নেই। কিন্তু লেটার ভেদিক এজে একটা সময়ের পর, ডিউ টু extensive expansion of agriculture in the middle Gangetic plain, because middle Gangetic plain is very very fertile, খুবই উর্বর মিডল গ্যাঞ্জেটিক প্লেন, আর্যাবর্ত যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ আজকের ইউপি, পার্টস অফ এমপি, পার্টস অফ বিহার, এই যে রিজিয়নটা, দিস রিজিয়ন ওয়াজ কল্ড আর্যাবর্ত অর মিডল গ্যাঞ্জেটিক প্লেন। মিডল গ্যাঞ্জেটিক প্লেনের যে মাটি উর্বর, ক্লাইমেট ফেভারেবল, তাহলে মিডল গ্যাঞ্জেটিক প্লেনে একটা সময় আমরা কি দেখলাম? এগ্রিকালচারাল এক্সটেনশন। সুতরাং তখন গরুকে প্রয়োজন পড়ছে রক্ষা করার, লাঙল টানতে হবে তো। আমি যদি তাকে মেরে খেয়ে ফেলি তাহলে কি করে হবে? এমনিতে একটা জিনিস একটু পরিষ্কার করা দরকার, দুগ্ধবতী গাভীকে বেড়ে কিন্তু রক্ষা করার কথা বলা হয়েছে। আজও কিন্তু যে গরু দুধ দেয় তাকে খুব একটা কিন্তু মারা হয় না, ক্লিয়ার? যে দুধ দেয় থামিয়ে দিয়েছে অথবা বলদ, ষাঁড়, তাকেই কিন্তু খাবার হিসেবে গ্রহণ করা হয়। তাহলে দুগ্ধবতী গাভীকে, মানে যে গাভী, মানে আমি এক্সাক্ট তৎসম শব্দটা ব্যবহার করছি, যে গরু দুধ দেয় তাকে মেরে তো কোনো লাভ নেই, কারণ সে দুধ দিচ্ছে মানে সেইটা খেলে আমার উপকার, সেটা বিক্রি করলে আমার পয়সা হবে, মেরে ফেললে তো একবারে সব শেষ হয়ে গেল, বাঁচিয়ে রাখলে লাভ। তাহলে সবকিছুই মানুষের জেনে রাখবে, জীবনের যা কিছু এ টু জেড সবকিছুই অ্যাটলিস্ট 98%, ইফ নট 100%, 98% ডিটারমিন্ড হয় ইকোনমিক নিডস থেকে, রিকোয়ারমেন্ট থেকে। সোজা কথা হচ্ছে এটাই, আমাদের জীবনের অ্যাটলিস্ট 95 থেকে 98% ডিটারমিন্ড হয় ইকোনমিক নিডস থেকে।
না, আমি কবর করার ব্যাপারটা পরে আসছি, মানে ক্রিমেশনটার বিষয় আমি পরে আসছি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো দ্য আরিয়ানস ওয়ার নন ভেজিটেরিয়ান। Obviously, occasionally they were vegetarian. They consumed beef. No doubt about that fact. কিন্তু যখন কৃষির গুরুত্ব বাড়বে, তখন গরুকে রক্ষা করার প্রয়োজন উঠবে, তখন বলদকে বাঁচিয়ে রাখার প্রয়োজন উঠবে। কিন্তু সেটাতেও মাথায় রাখতে হবে, গোরক্ষার শুধু নয়, ইন জেনারেল ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিম্যাল, নন কিলিং অফ অ্যানিম্যাল, এই স্লোগানগুলোকে সামনে আনছেন বা এই অ্যাক্টিভিটিগুলোকে সামনে আনছেন কিন্তু গৌতম বুদ্ধ মহাবীররা ফার্স্ট। ক্লিয়ার? কারণ যখন গৌতম বুদ্ধ জন্মাচ্ছেন, মহাবীর জন্মাচ্ছেন, তখন মিডল গ্যাঞ্জেটিক প্লেনে কিন্তু কৃষির এক্সপ্যানশন, এগ্রিকালচারাল এক্সপ্যানশনটা কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি আছে। দেখো, এটা তো পরিষ্কার বেদে রয়েছে, বেদের স্তোত্রে শ্লোকে রয়েছে গোমাংস ভক্ষণের কথা। এটাকে আমরা অস্বীকার করতে পারি না, এটা হচ্ছে খুব পরিষ্কার কথা। এবার অনেকে সেই বিষয়গুলোকে নানান ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছেন যে না, ব্যাপারটা এরকম নয়, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকম কিছু কাণ্ড কারখানা করেও বিষয়টাকে কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে। মানে কোনো কারণ তো নেই, মানে হঠাৎ করে কেন একটা প্রাণীকে আমি রক্ষা করার চেষ্টা করবো, তার তো একটা কারণ থাকবে। কারণটা যতক্ষণ না তৈরি হচ্ছে, অর্থাৎ এগ্রিকালচারাল এক্সপ্যানশন, ততক্ষণ পর্যন্ত তাকে রক্ষা করার প্রয়োজনটাই তো নেই। এটা তো খুব পরিষ্কার কথা। আমি কিছুদিন আগে দেখছিলাম, একটা খুব বিতর্ক হলো, মানে আমি তো চুনোপুটি ছেড়ে দাও, একজন বিদগ্ধ মানুষ নৃসিংহপ্রসাদ ভাদুরী, ক্লিয়ার, তিনি কিছুদিন আগে, মানে গত বছর যখন রাম মন্দির উদ্বোধন হলো, তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে রাম কিন্তু ননভেজ। রামায়ণে রামকে কিন্তু তোমার হরিণের মাংস খেতে দেখা গেছে, এবং সেটা খুব স্বাভাবিক, কারণ রাম হচ্ছে ক্ষত্রিয়। এইটা নিয়ে তার একদম মুন্ডুপাত হয়ে গেল। আরে তিনিও তো কথা বলছেন একটা রেফারেন্সের ভিত্তিতে, তিনি তো আর আকাশ থেকে বানাচ্ছেন না। সেখানে নিঃসন্দেহে রামায়ণে সেই রেফারেন্স আছে, তাহলে উনি বলবেন কেন? এবং এটা খুব, আমি বলবো যে একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা, যে রাম তিনি ক্ষত্রিয়, তো তিনি তো নিরামিষাশী কেন হতে যাবেন? ক্ষত্রিয়রা তো রীতিমতো তখনকার দিনে পশু পাখি শিকার করত। আমরা কি সেই রামের হরিণ শিকার করার কথাটা ভুলে যাব? কি মুশকিল! তাহলে রামায়ণকেও তো বদলে দিতে হবে, তাহলে ভেদকে বদলে দিতে হবে, যদি আজকে আমাদের নন ভেজ করে দিতে হয় সবাইকে, সরি ভেজ করে দিতে হয় সবাইকে, যে হিন্দু হচ্ছে ভেজ, এই যে ইকুয়েশনটা করতে গেলে রামায়ণ মহাভারত সব পাল্টে ফেলতে হবে। তাহলে প্রাচীন যত রেফারেন্স আছে, টেক্সট আছে, সব বদলে ফেলতে হবে। তাহলে ভেজ নন ভেজের সঙ্গে কি আছে, ধর্মের যোগটা কোথায়? মানে ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিম্যাল, এইটা মনে হতে পারে। ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিম্যাল, এইটা যদি একটা বড় ইস্যু হয়, তাহলে মানুষ মারাটাও খারাপ, নিঃসন্দেহে। তাহলে আজকে আমরা কি দেখছি? আমরা কিন্তু সময় বিশেষে মানুষ মরলে খুব একটা দুঃখ পাই না, এইটা হচ্ছে বিষয়। সময় বিশেষে মানুষ মারা গেলে খুব একটা দুঃখ পাই না, মানে এই যে আহমেদাবাদ অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা গেছে, আমরা দুঃখ পেয়েছি। কিন্তু এই দুঃখটা আমরা পাইনি 1 মাস আগে, যখন অপারেশন সিঁদুর হচ্ছিল। কে পাকিস্তানি কে হিন্দুস্তানি ভুলে যাও, মানুষ তো মরেছে। মানে আমি সন্ত্রাসবাদীদের যদি মানুষ বলে গণ্য না করি, তাদের যদি আমি নিকৃষ্ট জীব বলে মনে করি, তাদের মৃত্যুটা ছেড়েও সাধারণ মানুষ মারা গেছে। কারণ এই ধরনের এয়ার স্ট্রাইকে বা প্রায় একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছিল, সেখানে কিন্তু ক্যাজুয়ালিটি হবেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেখানে কিন্তু সাধারণ মানুষ মরেছে, দুদেশেই মরেছে, খুব পরিষ্কার কথা। তাহলে সেই মৃত্যুতে আবার আমাদের কিন্তু ততটা বোধহয় দুঃখ হয়নি, যতটা দুঃখ স্বাভাবিকভাবেই আজকে আমরা পেয়েছি। আতঙ্কে শিউরে উঠেছে ওই ঘটনা দেখে, যেটা 3-4 দিন আগে হয়েছে। ক্লিয়ার? কিংবা ধরা যাক, ধর্ম রক্ষা করতে গিয়ে যখন মানুষ মারামারি করে মারা যাচ্ছে, দাঙ্গা, সোজা কথায় রায়ট, সেটাও হচ্ছে, মাঝে মাঝেই হয়, এখনো হয়। তাহলে সেইখানে আমরা আবার ধর্মকে রক্ষা করতে গিয়ে মানুষকে মারতে কিন্তু দ্বিধাবোধ করছি না। তাহলে কি ধরনের ব্যাপারটা দাঁড়াচ্ছে? তুমি যদি ক্রুয়েলটি এগেনস্ট এনি লিভিং বিং, আমি যদি ধরি, তুমি যদি সেটাকে কন্ডেম করো, ক্রুয়েলটি এগেনস্ট লিভিং বিং, এনি লিভিং বিং,
তার মধ্যে মানুষও নিশ্চয়ই পড়বে। তাহলে তার প্রাণ নিতে আমার হাত কাঁপছে না, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? খুব গোলমেলে জিনিস। যাই হোক, আমি এই গোলমেলে বিষয়ে আর ঢুকবো না, কিন্তু মোদ্দা কথা জিনিসটা হলো দিজ আর দি কন্ট্রোভার্সিজ উই উইল ডিল উইথ। আমাদের ডিল করতে হবে এই কন্ট্রোভার্সিগুলোর সঙ্গে, কিছু করার নেই। দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ দি আরিয়ানস, দ্য নেচার অফ আরিয়ান ভেদিক, রাদার ভেদিক রিলিজিয়ান, রিলিজিয়াস কালচার, প্র্যাকটিস, রিচুয়ালস ইত্যাদি প্রভৃতি, এগুলোকে নিয়ে আমাদের কিন্তু অবভিয়াসলি ডিল করতে হবে, এবং এই কন্ট্রোভার্সিগুলো কিন্তু থাকবেই। তাহলে আমি যদি একটা একটা করে বলি, ধরা যাক আরিয়ান, আর্য কথাটার মানে কি? একটা সময় মনে করা হতো the word Arya or Aryan denotes race. It denotes race. অর্থাৎ এথনিসিটিকে বোঝাচ্ছে আরিয়ান শব্দটা বা আর্য শব্দটা। তাহলে সেই চিরাচরিত একটা ধারণা আছে, লম্বা, ফর্সা, পিকোলো নাক, ক্লিয়ার? এখন বর্তমান পণ্ডিতরা, মডার্ন স্কলার্স, তারা কিন্তু মনে করছেন যে আর্য শব্দটা আসলে একটা রেস নয়, একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপকে ডিনোট করে। ইট ডিনোটস আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ গ্রুপ। দে কল ইট ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপ। তাহলে আর্য হচ্ছে একটা ভাষা গোষ্ঠী, সেই ভাষার অন্তর্গত সংস্কৃত, গ্রিক, হিব্রু, ল্যাটিন, এই সমস্ত যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলোতে যারা কথা বলছে তারাই আর্য। নাথিং টু ডু উইথ লম্বা, ফর্সা, টিকোলো না, ফেয়ার কমপ্লেকশন ইত্যাদি প্রভৃতি, নাথিং টু ডিল উইথ। তাহলে খুব পরিষ্কার কথা হলো এটা, যে আর্য শব্দটা আজকে আমরা একটা ভাষা গোষ্ঠী বোঝাতে ব্যবহার করি, এক নম্বর। এবার দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমি বলছিলাম, অরিজিনাল হোমল্যান্ড অফ দি আরিয়ান্স, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল। এবার এখানেও দেখো আলোচনাটা, কন্ট্রোভার্সিটা একাডেমিক স্ফিয়ার ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখানে কিন্তু শুধু ইন্ডিয়ানরা নয়, সারা পৃথিবীর লোক মোটামুটি আর্যদের নিয়ে টানাটানি করছে। সবাই তাদের সঙ্গে, তাদের অ্যানসেস্টারদের সঙ্গে কি করছে, আর্যদের একটা কানেকশন দেখানোর চেষ্টা করছে। দেখো, আরিয়ান শব্দটা ওয়াইডলি রেশিয়াল এথনিকসিটি অর্থেই তো ব্যবহার করা হয়, তাই আরিয়ান ব্লাড এই কথাটা ভীষণ রকমভাবে একটা সময় প্রচলিত হয়েছিল। তোমার দেহে, তোমার ধমনীতে কি আর্য রক্ত প্রবাহিত হচ্ছে? আরিয়ান ব্লাড। তো যাই হোক, এটা তো আমরা বললাম যে না, ব্যাপারটা তা নয়। আরিয়ান কথাটা আমরা, বা আর্য কথাটা আমরা একটা ভাষাগোষ্ঠী অর্থে ব্যবহার করাবো। যাই হোক না কেন, সবাই চাইছে একটা রিলেশন এস্টাবলিশ করতে আর্যদের সঙ্গে। কেন? কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড কনসেপশন, নোশন, যে আরিয়ানরা খুব, যাকে বলে, উন্নত একটা সুপিরিয়ার একটা কালচারে বিলং করত। তারা এক্সেপশনালি ট্যালেন্টেড, তাদের কালচার, তাদের হ্যাবিটস অল ওয়ার এক্সেপশনাল, এইটা মনে করা হতো। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি সত্যিই তাই? এইটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। অর্থাৎ আরিয়ানরা শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা অন্য হিসেবে। প্রথমে কি ছিল? আমি যখন অরিজিনাল কথা বলছি, তখন তো আমাদের প্রথমটা ধরতে হবে। অরিজিনাল হোমল্যান্ড অফ দি আরিয়ানস আমরা কথাটা বলি। দে আর বেসিক্যালি সেমি নোম্যাডিক পিপল, আধা যাযাবর জাতি ছিল আর্যরা। They even did not know how to cultivate, no knowledge or sense of farming. Naturally, very little, in fact, no scope of commercial activities, trade, business, very little scope of industry. I mean, cottage industry in those days. So basically, they were semi-nomadic people. They roamed around in search of their শুধু তাদের নিজেদের নয়, তাদের পশু পাখির, তাদের ডোমেস্টিকেটেড অ্যানিমেলসদের খাবারের জন্য তারা ঘুরে বেড়াতো। যাযাবররা খাবার গ্যাদার করে, সংগ্রহ করে।
They were not food producers, rather food gatherers. তাহলে খাদ্যের সন্ধানে তারা কি করছে? এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। So they were basically semi-nomadic people. When they settled down in the Punjab Sindh region in the subcontinent, around 1500 BCE, even আরো আগে, around 2000 BCE, আজ থেকে ধরো 4000 বছর আগে, তখন তারা যথেষ্ট অনুন্নত ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট ফ্যাক্ট। তারা কাল্টিভেশন জানতো না, তারা লিখতে পারতো না, লিখতে তো অনেক দিন পর্যন্তই পারেনি, সেই জন্য বেদ হচ্ছে শ্রুতি, তাই না? তারা ঘরবাড়ি তৈরি করতো ওই গাছের ডাল, পাতা, বাঁশ এসব দিয়ে। তাহলে আর আমরা যদি একটু হরপ্পান সিভিলাইজেশনে ফিরি, আজ থেকে 5000 বছর আগে, তাহলে আমরা কি দেখব? Harappan civilization and culture was much more developed than the Aryan culture and civilization. Much more কথাটা একসঙ্গে হয়তো ব্যবহার করা উচিত নয় ইংরেজিতে, যাই হোক, কিন্তু ওই অনেকটা এগিয়ে ছিল এটা বোঝাতে হয়তো ব্যবহার করলাম। এনিওয়ে, এটা পয়েন্ট নয়, পয়েন্ট হচ্ছে যে ডেফিনেটলি the Harappan people were very much advanced than the Aryans. No doubt about that fact. They knew the art of cultivation. They used a particular script which is quasi-pictorial, boustrophodon in nature. There was scope of commercial activity. There was both internal and external trade. There was overseas trade with the Persian people, I mean Mesopotamian people, not Persia actually. Mesopotamia হচ্ছে ইরাক, পার্সিয়ান গালফ রিজিয়ন বলা যেতে পারে। ক্লিয়ার? তাহলে কৃষিকাজ জানতো, লিখতে জানতো, শিল্প ভালো রকম ভাবে ছিল, ব্যবসা বাণিজ্য করতো। And last but not the least, Harappan civilization was an urban civilization. তারা শহরগুলো পরিকল্পনা মাফিক তৈরি করেছিল, তো তারা অনেক বেশি অ্যাডভান্স ছিল আরিয়ানদের থেকে। তাহলে অ্যাটলিস্ট ইন্ডিয়ানদের, আমাদের এই সাবকন্টিনেন্টাল লোকেদের আর্যদের নিয়ে টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন নেই। আর্যদের ঢের ঢের আগে আমাদের এখানে অনেক উন্নত মানের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল। আরিয়ানসরা ইনিশিয়ালি, I repeat, they didn't knew how to cultivate, they didn't know how to cultivate, they didn't know how to write, they didn't create urban centers like Harappa or Mohenjo-daro. তাহলে সব দিক থেকেই তো পিছিয়ে রয়েছে, কিন্তু পরে তারা ডেভেলপ করেছে, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট ফ্যাক্ট। ডেফিনেটলি দে আর ট্যালেন্টেড, তাহলে বেদের মতন একটা জিনিস তারা তৈরি করতে পারতো না, ডেফিনেটলি। বাট সেটা রাতারাতি হয়নি, একদিনে হয়নি, সেটা অনেক দিন ধরে একটু একটু করে হয়েছে। কিন্তু তাদের অনেক আগে আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু হরপ্পান সিভিলাইজেশন এই জায়গাটায় রিচ করেছিলাম, যেটার জন্য যে কোনো দেশের মানুষ গর্ববোধ করতে পারে। তো উই শুড ফিল প্রাউড অফ দি হরপ্পান সিভিলাইজেশন আর কালচার। আমাদের তাদের নিয়ে যথেষ্ট গর্ব করা উচিত, কিন্তু আমরা হরপ্পান সিভিলাইজেশনকে খুব একটা পাত্তা দিচ্ছি না। বাকি পৃথিবীর মতো আমরাও পড়ে আছি আর্যদের নিয়ে। বাকি পৃথিবী পড়ে থাকতে পারে, তাদের ভান্ডারে জিনিস কম, আমাদের ভান্ডারে অনেক জিনিস আছে। সুতরাং আর্যরা অরিজিনালি ইন্ডিয়ান না তাতে কিচ্ছু এসে গেল না। আর্যদের অনেক আগে থেকে আমরা যথেষ্ট উন্নতি করে বসে আছি। ঠিক আছে, এখন তাও একটা উত্তর দেওয়া দরকার, অরিজিনাল হোমল্যান্ড কোথায় ছিল, তারা কোথা থেকে অরিজিনেট করেছিল, from exactly which place or which region
কোথা থেকে তারা অরিজিনেট করেছে, তারা কোথায় বিলং করতো, দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ দি এরিয়ান্স, এইটা আমাদের যদি একটুখানি দেখতে হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটাই বলবো যে এভিডেন্স যা রয়েছে সেগুলো তো যথেষ্ট নয়, কনক্লুসিভ নয় কোনোটাই। যেটুকু রয়েছে আর কিছুটা অনুমান, তাতে মোস্ট অফ দি স্কলার্স আর অফ দি ওপিনিয়ন দ্যাট দে অরিজিনেটেড ফ্রম সেন্ট্রাল এশিয়া। Most of the scholars. It's not conclusive, right? Definitely element of doubt রয়েছে এখানে, but according to the most of the scholars, they originated from Central Asia. They originally belong to Central Asia, a Kyrgyz steppe region in Central Asia. তাহলে কিভাবে এই সিদ্ধান্তে আসা গেল? অনেকগুলো জায়গা রয়েছে, তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলছি কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ একটা তুলনামূলক ভাষাতত্ত্বের ভিত্তিতে। মানে একটা সময় ছিল আর্য সভ্যতা উৎপত্তি বা আর্যদের উৎপত্তি নির্ভর করার জন্য খালি বেদের ওপর নির্ভর করা হতো। কারণ সমস্যাটা হচ্ছে বেদে কোথাও তাদের আদিবাসস্থান নিয়ে কিছু বলা নেই, বরং তারা সপ্ত সিন্ধু অঞ্চলে রয়েছে, সপ্ত সিন্ধু এটাই উচ্চারিত হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে বেদ অনেক পরের তৈরি। বেদ কখন তৈরি হয়েছে? যখন আর্যরা অলরেডি সেটেল ডাউন করে গেছে ইন্ডিয়াতে। কারণ সাহিত্য বা এই ধরনের দর্শন, ফিলোসফি তৈরি করার জন্য যে মেন্টাল পিস দরকার, যে ফুড সিকিউরিটি দরকার, সেটা আগে এস্টাবলিশ করতে হবে। এটা যাযাবর জীবনে কোনো ফুড সিকিউরিটি থাকে না, তাদের জীবনে কোনো স্থিরতা থাকে না। একটা যাযাবর মানুষ এটা বেদের মতন জিনিস তৈরি করতে পারবে, কারণ তাদের প্রতিনিয়ত ভাবতে হচ্ছে আমি কালকে কি খাবো, কালকে কি পড়বো, কোথায় গেলে আরো ভালো খাবার পাওয়া যাবে, কোথায় কতদিন থাকবো, একটা জায়গায় খাবার ফুরিয়ে গেলে আবার সেখান থেকে অন্য জায়গায় সরতে হবে আমাকে। তাহলে অনিশ্চয়তায় ভরা জীবন, অনেকে এটাই হয়তো এনজয় করে। তারা মনে করে যে এটাই তো একটা, দিস ইজ দ্য বিউটি অফ লাইফ, আনসার্টেনিটি। সব ঠিক আছে, কিন্তু এই আনসার্টেনিটি নিয়ে কিন্তু এই ধরনের জিনিস তৈরি হয় না। এই ধরনের জিনিস তৈরি করতে গেলে যে কনসেন্ট্রেশন লাগে, যে মেন্টাল পিস লাগে, সেটা কিন্তু এই আনসার্টেনিটি বারবার বাধা দেবে। বিশেষ করে এত লম্বা একটা জিনিস, এত বড় একটা জিনিস, মানে অল অফ এ সাডেন তুমি একটা 10 লাইনের কবিতা লিখে ফেলতে পারো, তাতে সুর দিয়ে গানও গাইতে পারো, কিন্তু যখন শ্লোকের পর শ্লোক, ঠিক আছে, লিখে যেতে হয়। দেখো বেদ, মানে আমি যদি ঋগ্বেদের কথা ধরি, ঋগ্বেদে 10,500 মতো শ্লোক আছে শুধু ঋগ্বেদ সংহিতাতে। ক্লিয়ার? ঋগ্বেদ সংহিতাতে 10,500 মতো শ্লোক আছে। হ্যাঁ, একদিনে লেখা হয়নি, দীর্ঘদিন ধরে লেখা হয়েছে। নিশ্চয়ই এটা একজন লেখেনি, অনেকে মিলে লিখেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু 10,500 শ্লোক নিশ্চয়ই 10,500 জন মিলে লেখেনি, সবাই একটা করে শ্লোক লিখেছে, একদিন করে মনে পড়েছে লিখেছে, তা তো নয়। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এত বড় একটা সাহিত্য রচিত হয়েছে, এতদিন ধরে এতজন মিলে তৈরি করেছে, অবভিয়াসলি একটা কন্টিনিউইটির প্রশ্ন থাকে, ঠিক আছে? অর্থাৎ আগের জিনিসটার সঙ্গে পরের জিনিসটা ম্যাচ করানোর ব্যাপার থাকে। তাহলে এই যে একটা বিশাল বড় প্রজেক্ট আমি বলবো, এটা একটা নোম্যাডিক লাইফ লিড করে করা সম্ভব না। তার জন্য সেটেলমেন্ট দরকার, তার জন্য মেন্টাল পিস দরকার, তার জন্য স্টেবিলিটি দরকার, তার জন্য ফুড সিকিউরিটি দরকার। When they achieved it, then that created a marvel. When they had achieved it, they created a marvel called the Vedas, the Rig Vedas. No doubt about that fact, that it was, I mean, the Vedic literature is a marvel. Okay? তাহলে আগে তারা সেটেল করেছে, তারপর বৈদিক সাহিত্য লেখা হয়েছে। সুতরাং আর্যরা চাঁদ থেকে আসুক আর মঙ্গল গ্রহ থেকেই আসুক, বেদ ভারতের মাটিতে বসে তারা লিখেছে। অবশ্য তুমি যদি খুব খুঁতখুঁতে হও তাহলে বলতে হবে পাকিস্তানের মাটিতে বসে লিখেছে। এইটা বললে অবশ্য আমার ওপর অনেকে খুব খেপে যাবে, বলবে তখন কি পাকিস্তান ছিল? না, নিশ্চয়ই ছিল না, তখন ভারতও ছিল না, তখন ভারত বলেও কোনো দেশ ছিল না, এটা মাথায় রাখতে হবে। এনিওয়ে, মানে এই নামকরণগুলো তো পরে হয়েছে।
কিন্তু এই উপমহাদেশ, আমি জিওগ্রাফিক্যালি যদি ধরি ব্যাপারটাকে, তাহলে ডেফিনেটলি এই ভারতীয় উপমহাদেশে ব্যাপারটা হয়েছে, সাবকন্টিনেন্টে হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখান থেকে তারা আস্তে আস্তে আর্যাবর্ত মানে উত্তর ভারতে এসছে। তাহলে ঋগ্বেদের শুরুটা নিশ্চয়ই আমি আজকের হিসেবে বললে পাকিস্তানে লেখা, কিন্তু তারপর বাকিটা তো লেখা হয়েছে আজকের হিসেবে ইন্ডিয়াতে, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। কারণ প্রায় 800 থেকে 1000 বছর ধরে লেখা হচ্ছে ভেদিক লিটারেচার। ততদিনে তারা কিন্তু সরে চলে এসেছে অনেকটাই গ্যাঞ্জেটিক প্লেনে। আর কিন্তু তারা সিন্ধ রিজিয়ান, সপ্ত সিন্ধব, সিন্ধ পাঞ্জাব রিজিয়ানে আর কিন্তু তারা থাকেনি। তারা চলে আসছে কোথায়? আজকের ইউপি, পার্টস অফ এমপি, পার্টস অফ বিহার। সেই কারণে দেখবে এই অঞ্চলের লোকেদের, বিশেষ করে ব্রাহ্মণদের, গর্বে মাটিতে পা পড়ে না। উত্তর ভারতীয় ব্রাহ্মণদের, ঠিক আছে, কোলাঞ্চের ব্রাহ্মণ বা কান্নকুব্জের ব্রাহ্মণ, তাদের গর্বে মাটিতে পাটা পড়ে না। তারা বাঙালি ব্রাহ্মণকে তো ব্রাহ্মণই ভাবে না। কোয়েশ্চেন অফ পিওরিটি। অথচ পৃথিবীতে পিওর বলে আসলে কিন্তু কিছু নেই। তুমি যতক্ষণ না ভেজাল করছো ততক্ষণ কোনো জিনিসই তৈরি হবে না, এগোবেই না। যে কোনো জিনিস, তুমি ধরো একটা গয়না পরছো সোনা, সেখানেও খাদ থাকে কিছুটা, দিতেই হবে। ভেজাল ছাড়া পৃথিবীতে কোনো ভালো জিনিস হয় না। তোমায় যদি আমি স্বাস্থ্যকর খাবার খাওয়াই, তুমি 2 মিনিট বাদে বলবে ঠিক আছে স্যার, একটু রাত্রিরে বিরিয়ানিটা হতে হবে, কিন্তু সেখানে কিন্তু ভেজাল আছে, ঠিক আছে। তো কালচারও তাই, সেখানে কিছু ভেজাল তোমার ঢোকাতেই হবে, নাহলে হবে না। পিওর বলে কোনো জিনিস হয় না। কিন্তু দক্ষিণ ভারতের ব্রাহ্মণরা আবার মনে করে আমরা হচ্ছে বিশুদ্ধ আর্য রক্তের অধিকারী, এইরকম একটা জায়গা আছে। এবং তারা ভারতের বাকি অংশের ব্রাহ্মণদের, মানে আমি বাঙালি হিসেবে কথাটা বলছি, বাংলার ব্রাহ্মণ, এটা একই রকম ভাবে দক্ষিণের ব্রাহ্মণদেরও তারা ঠিক পাত্তা দেয় না। আমরাই হচ্ছি সেরা, এই ব্যাপারটা তাদের মধ্যে আছে। কেন? কারণ আর্য সংস্কৃতির ভর কেন্দ্রটা সরে আসছে কোথায়? আর্যাবর্তে। অর্থাৎ শুরুটা হয়েছিল সিন্ধ রিজিয়নে, বাট অ্যাকচুয়াল ফ্লারিশমেন্টটা হয়েছে কিন্তু গ্যাঞ্জেটিক রিজিয়নে। তো গঙ্গা বিকেম হোলিয়েস্ট রিভার, কিন্তু ইনিশিয়ালি হোলিয়েস্ট রিভার ছিল সরস্বতী, নট গঙ্গা। ঋগ্বেদের পবিত্রতম নদী হচ্ছে কিন্তু সরস্বতী, কারণ তখনও গ্যাঞ্জেটিক ভ্যালিতে তারা সেভাবে আসেনি। বাট লেটার দে মাইগ্রেটেড টুয়ার্ডস ইস্ট, সেটেল ডাউন ইন দি Aryavarta or the Middle Gangetic region or Middle Gangetic plain, and thus the river Ganga gained importance. তখন গঙ্গা পবিত্র হলো, এই হচ্ছে বিষয়টা। গঙ্গা, যমুনা, এই নদীগুলোর উত্থান তখন হলো। কিন্তু ঋগ্বেদের প্রধান নদী সিন্ধু, আর পবিত্র নদী, পবিত্রতম নদী, হোলিয়েস্ট রিভার সরস্বতী। যে সরস্বতী নদীর আজকে আর সেই অর্থে কোনো অস্তিত্ব নেই, নদীটা নষ্ট হয়ে গেছে। তাহলে সরস্বতী একটা নদীর নাম, আমি বলেছি অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী। সরস্বতী একটা নদীর নাম, পবিত্রতম নদী ঋগ্বেদের। সরস্বতী ঋগ্বেদের সব থেকে গুরুত্বপূর্ণ দেবী, দেবতা নয় কিন্তু দেবী, মেয়েদের মধ্যে সরস্বতী শ্রেষ্ঠ, এটা কিন্তু বলা হয়েছে। তাহলে পিওর কে? কেউ নয়। বিশুদ্ধ কে? কেউ নয়। আর্যরাও বিশুদ্ধ ছিল না। সেখানেও তারা যখন ফ্লারিশ করছে, স্বাভাবিকভাবেই কোট আনকোট নন আরিয়ান্স যারা, তাদের সঙ্গে মিক্সচার হয়েছে সংস্কৃতি। আরে কৃষিকাজটাই তো তারা শিখেছে অনার্যদের থেকে, তারা তো কৃষিকাজ জানতোই না। অথচ উত্তর পশ্চিম ভারতে কিন্তু সেই মেহেরগড়ের সভ্যতার সময় থেকে, মেহেরগড় ভেবে দেখো, সিন্ধু সভ্যতার আগে থেকে কিন্তু কৃষিকাজ হয়েছে। তো when they came from Central Asia and settled down in the Sindh region or Punjab region, initially they settled down there, they gradually adopted the art of farming. তখন তারা কাল্টিভেশন শুরু করলো, এবং যেটা ফ্লারিশ করবে মিডল গ্যাঞ্জেটিক রিজিয়নে এসে, বিকজ মিডল গ্যাঞ্জেটিক রিজিয়ন ইজ মোর ফার্টাইল দ্যান দি সিন্ধ রিজিয়ন, and the climate also favors agriculture, right? তাহলে ভালো আবহাওয়া, বৃষ্টিপাত অনেক, ভালো মাটি, কৃষির বিকাশ হচ্ছে। ক্লিয়ার? তাহলে কৃষিকাজটাও তো তারা শিখেছে অনার্যদের থেকে। তাহলে পিওরিটি বললে কি, মানে পিওর বলে, বিশুদ্ধ বলে কোনো জিনিস হয়? এটাই আমরা বুঝতে পারি না। আমরা খামোখা এইটা পিওর, এটাই খাঁটি বলে আমরা লাফালাফি করি। এবার তুমি খাঁটি গরুর দুধ, সত্যি গরুর দুধ, কিন্তু ওই
মাদার ডেয়ারি নয়। সত্যি খাঁটি গরুর দুধটা খেয়ে দেখো, তোমার পেট খারাপ করবে। খুব পরিষ্কার কথা, মানে এক চুমুক খেলে হবে না, এক গ্লাস ভালো করে খেয়ে দেখো, দেখবে পেটে হজম হবে না। দেখবে ডাক্তার কি বলে, যে কোনো সময় পেটের গন্ডগোল হলে বলে মিল্ক বা মিল্ক প্রোডাক্টটা খাবে না, ছানা খেতে পারো বড় জোর, তো দুধ খাবে না। এটা ডাক্তাররা পেট খারাপ হলে এই কথাটা বলে, কারণ দুধ জিনিসটা হজম করা খুব একটা সহজ নয়। সুতরাং ওই জলটা মেশানো কেবলমাত্র দুধের পরিমাণটা বাড়ানোর জন্য নয়, সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার গরুর দুধের বদলে খাঁটি মোষের দুধ খাও, আরো পেট খারাপ করবে, মোষের দুধ আরো ঘন। এনিওয়ে, এবার মজার বিষয়টা হলো বাংলার ব্রাহ্মণরাও কিন্তু অ্যাকচুয়ালি উত্তর ভারতীয়, এইটা আমরা খেয়াল করি না। এই যে মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় ইত্যাদি আমরা বাঙালি ব্রাহ্মণ বলে যাদের চিনি, এরাও কিন্তু উত্তর ভারতীয়। বিভিন্ন সময় উত্তর ভারত থেকে বৈদিক যাগযজ্ঞ সম্পাদন করার জন্য তাদের ডেকে আনা হতো বাংলায়, তারপর তারা অনেকে থেকে গেছে এখানে। বাংলায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, আর্য আসবে কোথা থেকে? এখানে তো আর্যরা এত দূর অব্দি এসে পৌঁছয়নি বহুদিন পর্যন্ত। বাংলা তো আরিয়ান বা ভেদিক কালচার বা সিভিলাইজেশনের যে এরিয়া তার বাইরে পড়ছে। এখানে তো কোট আনকোট সবাই আমরা অনার্য, আর্য হলে তবে তো ব্রাহ্মণের জায়গাটা আসবে। ঠিক আছে, সেই কারণে বাংলায় দেখবে ক্ষত্রিয় সেইভাবে নেই, বৈশ্য সেইভাবে নেই, আমরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি শূদ্র। শূদ্র হচ্ছে অনার্য, কোট আনকোট অনার্যরাই হচ্ছে কিন্তু শূদ্র। অর্থাৎ বেদিক সোশ্যাল অর্ডারে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্র যখনই ঢুকে গেল আবার দেখো সেই মিক্সড হয়ে যাচ্ছে। তুমি যেখানে এসে বাসা গেড়েছো সেইখানকার লোকের সঙ্গে তোমায় মিশতেই হবে, নাহলে তুমি জীবন যাপন করতে পারবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সুতরাং তারাও একটা সময়ের পর তাদের পিওরিটি রক্ষা করার আর চেষ্টা করেনি। দ্যাট ইজ ওয়াই দে ইনকর্পোরেটেড দ্য নন আরিয়ান population in the name of Shudra in their social order. They incorporated it. সাপ্লাই অফ লেবার, কাজ করবে কে? শূদ্রদের তো দরকার, মানে অনার্য। তাহলে বাঙালিরা সবাই কিন্তু অনার্য হিসেব মতো। ঠিক আছে, সবাই কিন্তু অনার্য, মানে যাদেরকে আমরা দুভাবে দেখতে পারি আজকের পরিভাষা, এসসি এবং এসটি, হয় ট্রাইবস আর না হলে শিডিউল কাস্ট। আমরা প্রত্যেকেই কিন্তু হিসেব মতো আমি যদি ব্রডলি দেখি, কিন্তু শূদ্রদের মধ্যে অনেক রকম ভাগ হয়ে গেছে আমাদের। তার মধ্যে এবার কায়স্থরা হচ্ছে একটুখানি ওপরের দিকে, ব্রাহ্মণের নিচে, কিন্তু তাদের স্থান সমাজের উপরে, অর্থাৎ তারা আজকে জেনারেল কাস্ট হয়ে গেছে ইত্যাদি প্রভৃতি। এটা একটা জটিল বিষয়। কিন্তু বাংলায় অ্যাকচুয়ালি ব্রাহ্মণরা কিন্তু ছিল না, থাকার কথাও না। তাদের বিভিন্ন সময় আনা হয়েছে উত্তর ভারত থেকে, যাতে বৈদিক যাগযজ্ঞগুলো তারা কন্ডাক্ট করতে পারে। তখনকার দিনে যাতায়াতটা তো সহজ নয়, তারা এসেছে, তারপর এখানে হয়তো কেউ কেউ থেকে গেছে, সেই হিসেবে এখানে ব্রাহ্মণদের উৎপত্তিটা হয়েছে। ক্ষত্রিয়দের প্রয়োজন পড়েনি, তারা আসেনি। হয়তো কখনো কখনো কোনো ক্ষত্রিয়রা যে এখানে এসে অ্যাটাক করেছে, ম্যাক্সিমাম এইটুকু, ফলে বাঙালিদের মধ্যে ক্ষত্রিয় পাবে না। ঠিক আছে, শূদ্র এই বৈশ্যও তাই। এখানকার ব্যবসায়ী সম্প্রদায় বৈদিক বৈশ্য নিশ্চয়ই নয়। এখানে এখানে যারা ব্যবসা করতো তারাও অ্যাকচুয়ালি হিসেব মতো কিন্তু অনার্য, মানে শূদ্র। ফলে এখানে শূদ্রদের অ্যাকচুয়ালি কিন্তু 1010টা ভাগ আছে। সেটা আমি পরে বলবো যখন পালসেন পড়াবো, কারণ বাংলার কাস্ট সিস্টেমের যে ফরমেশন বা যে ফিচার, এটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে কখন, সেন আমলে গিয়ে, পালসেন আমলে গিয়ে। তারা আগে ব্যাপারটা আমাদের কাছে ততটা পরিষ্কার নয়, কারণ অত ইনফরমেশন আমাদের কাছে নেই। কিন্তু এখানে লোকজন তো ছিল, এটা তো পরিষ্কার কথা। এখানে কিন্তু প্রিহিস্টোরিক সাইটও আছে আমাদের বাংলায়। তো এখানে যারা ছিল তারা কোট আনকোট হিসেব মতো অনার্য, মানে যারা আর্য নয়, অ্যাবরিজিনালস, এই হিসেবেই দেখতে হবে। তাহলে বিশুদ্ধ আমরা কেউ নই। সুতরাং আমরা এই যে বলি যে এইটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি, এইটাই হচ্ছে ভারতীয় ধর্ম, কোনোটাই না। এই যে বললাম, ভেজাল না হলে কোনো জিনিসের উৎকর্ষতা বাড়ে না। যত জিনিসটা ভেজাল হবে, মানে যত বিভিন্ন জিনিস একসঙ্গে সে মিশবে, যত মানে বিভিন্ন ধরনের কালচার কি করবে, ইন্টারাকশনটা যত হবে, ইন্টার কালচারাল ইন্টারাকশন যত হবে, তত দেখবে সেটা আস্তে আস্তে আরো সুপিরিয়ার হচ্ছে। খুব সিম্পল জিনিস। কিন্তু যাই হোক না কেন,
আমরা পিওরিটির কথাটা বলে খুব গর্ববোধ করি যে আমি হচ্ছে বিশুদ্ধ, আমি হচ্ছে পিওর ইত্যাদি প্রভৃতি। তাহলে বেদিকে যেও কিন্তু সেই অর্থে পিওরিটি বলে পিওরিটি জিনিসটা থাকেনি, না ধর্মের ক্ষেত্রে হয়েছে, না সংস্কৃতির অন্যান্য জায়গায় হয়েছে, না সোশ্যাল অর্ডারের ক্ষেত্রে হয়েছে, বর্ণ সিস্টেম কোনোটাই কিন্তু হয়। এনিওয়ে আমি আবার মূল পয়েন্টে ফিরি। তাহলে অরিজিনাল হোমল্যান্ড অফ দি এরিয়ানস অর দি এরিয়ান প্রবলেম, তাহলে অ্যাকর্ডিং টু দি মোস্ট অফ দি স্কলার্স, আই রিপিট, the Aryans originally belonged to a Central Asian region called Kyrgyz Steppe region, right? Later, they migrated to India in search of new pasture. কারণ যাযাবরদের জীবন ধারণের সব থেকে বড় ভিত্তিটা কি? অর্থনৈতিক ভিত্তি। ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস, হার্ডিং, পশুপালন। তাহলে পশু খাদ্যের খোঁজে, in search of new pastures, they came here. So they basically migrated from Central Asia to India and they settled down in the Sindh region, I mean northwestern parts of the subcontinent. এবং যখন তারা সেখানে সেটেল করছে বা যখন তারা এলো, তারা কি দেখলো? হরপ্পান সিভিলাইজেশন। So they basically clashed with the হরপ্পান সিভিলাইজেশন। ক্ল্যাশ মানে এখানে মারামারি নয়, কালচারাল ক্লাসের কথা বলছি। এবং এদের থেকে আস্তে আস্তে, অর্থাৎ তারা ভারতীয়দের থেকে আস্তে আস্তে কিন্তু কৃষিকাজ শিখছে। তাহলে কি করে আমি বলবো যে আমাদের দরকারটা কি? এরিয়ানরা দারুণ টেনে টেনে আমাদের, তাদের যথেষ্ট এভিডেন্স না থাকলেও তাদের ভারতীয় অরিজিনটা তাদের ভারতীয় বলে প্রমাণ করতে হবে বা প্রতিষ্ঠা করতে হবে, কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের সিন্ধু সভ্যতা আছে আরো পুরনো, আমাদের মেহেরগড় আছে আরো পুরনো, এবং আরিয়ানরা তার জেচুলা থেকেই আসুক, ফ্লারিশড হিয়ার ইন ইন্ডিয়া, নো ডাউট অ্যাবাউট দ্যাট ফ্যাক্ট। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তারা যাকে বলে, আমরা যাকে প্রচলিত ভাষায় বলি গেঁয়ো ছিল, তাদের গেঁয়ো নয়, তারা গেঁয়ো কথাটা গাঁ থেকে এসছে, তাদের গ্রামও ছিল না, তারা যাযাবর ছিল, মানে তার থেকেও খারাপ ছিল তাদের অবস্থা। সেইখান থেকে তারা এই যে ভদ্র, মানে কোট আনকোট ভদ্র সভ্য এবং কোট আনকোট সেটেলড হলো, সেটা কিন্তু এখানে কোট আনকোট অনার্যদের প্রভাবে। তাহলে আর্যরা যেখান থেকেই আসুক, তাদের সভ্যতা সংস্কৃতির এই যে উৎকর্ষটা, সেটা ইন্ডিয়াতে হয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। বেদ ইন্ডিয়াতে লেখা হয়েছে, মানে ইন্ডিয়া কথাটা বলবো না, উপমহাদেশে লেখা হয়েছে। কারণ ওই যে বললাম, খুব বিশুদ্ধভাবে বলতে গেলে ঋগ্বেদ লেখা স্টার্ট হয়েছে কিন্তু হিসেব মতো তাহলে আজকের পাকিস্তানে। ক্লিয়ার? এনিওয়ে, এবার এই বিতর্কটা থেকে সরি, কারণ এটা একটা লম্বা বিতর্ক। এরিয়ান প্রবলেম, প্রচুর লোক প্রচুর কথা বলেছে, তারপরেও আমি বলছি এলিমেন্ট অফ ডাউট আছে যে আর্যরা ঠিক এক্স্যাক্টলি কোথাকার। তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আর্যরা কিন্তু একটা কোনো অরিজিনাল হোমল্যান্ড থেকে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়েছে, ইন্ডিয়া তার মধ্যে একটা। বা ইন্ডিয়া থেকেও তারা যদি অরিজিনেটেড হয়, তাহলেও তারা অন্যত্র ছড়িয়েছে। কারণ তারা তো যাযাবর ছিল, এদিক ওদিক তো ছড়াবেই, বিভিন্ন শাখা ছড়িয়েছে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ক্লিয়ার? এইবার বাকি বিতর্কটা তো খানিকটা বলেই দিলাম। Their food habit, they are both vegetarian and non-vegetarian. There is evidence or instance of consuming beef. Sacrificial right-এ প্রচুর পশু বলি দেওয়া হতো, অর্থাৎ ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিম্যাল, এই যে কথাটা আজকে আমরা বলছি, যে কারণে আমরা বলছি ভেজিটেরিয়ান, আমরা বলার চেষ্টা করছি, কিন্তু আজও সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিন্দুদের বিভিন্ন পুজোতে এখনো কিন্তু পশু বলি হয়। তাহলে সেই প্র্যাকটিসটা কিন্তু রয়ে গেছে। আর্যরাও কিন্তু যখন কোনো রাইট, RITE, নট RIGHT, RITE মানে যজ্ঞ, যখন তারা কোনো যজ্ঞ করত, তখন তারা পশু বলি দিত। পশু বলি ছাড়া কোনো যজ্ঞ হতো না। এখন আমরা এগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই উঠিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা কি করছি? কুমড়ো বলি দিচ্ছি, কোনো ফল টল বলি দিয়ে আমরা ব্যাপারটাকে সিম্বলাইজ করছি। কিন্তু আছে, অনেক জায়গাতেই আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই এখন ওই ফল টল বলি দেওয়া হয়। বলছি এখনো অনেক জায়গায় আছে। তো রয়ে গেছে জিনিসগুলো, জায়গায় জায়গায় রয়ে গেছে। তাহলে নন ভেজের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক, মানে ভেজিটেরিয়ান মানে হিন্দু মাত্রই ভেজিটেরিয়ান ইত্যাদি, এই কথাগুলো কিন্তু খেলছে না ঠিকমতো।
খুব পরিষ্কার কথা। পশুটা যখন বলি দেওয়া হচ্ছে তার মাংসটা নিশ্চয়ই কাকশকুনকে খাইয়ে দেওয়া হচ্ছে না, সেটা প্রসাদ হিসেবে আমরাই খাচ্ছি। আবার বাঙালিদের আবার আর একটা দারুণ জিনিস আছে, এটা হচ্ছে নিরামিষ মাংস। মানে ঠাকুরের মাংস, মানে ঠাকুরের মাংস বলতে ঠাকুরের মানে মানে বলির যে মাংসটা সেটাকেই ঠাকুরের মাংস বলা হচ্ছে। মানে যে প্রাণীটাকে ধরো আমাদের এখন বেশিরভাগ ক্ষেত্রে বলি দেওয়া হচ্ছে ছাগল, কোথাও কোথাও হয়তো মোষ বলি দেওয়া হয়। ছাগলের মানে ছাগলটাকে বলি দেওয়ার পর তার মাংসটা প্রসাদ হিসেবে খেতে হবে, মানে সেটাকে রান্না করতে হবে, সেটা কাঁচা খাওয়া যাবে না, তো ফল নয়। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, সেটাকে রান্না করছি, রান্না করার সময় আবার পেঁয়াজ রসুনটা পড়বে না। দিস ইজ কল্ড নিরামিষ মাংস হুইচ ইজ প্রসাদ। ভাবতে পারছো যে কত ধরনের বিচিত্র সংস্কৃতি আমাদের মধ্যে আছে। তাহলে এইটাকে তো স্বীকার করতে হবে। মানে এবার তুমি যদি বলো না এটার কোনো যুক্তি নেই, যুক্তি তো সত্যিই নেই। তুমি মাংস খাচ্ছ বলছো নিরামিষ মাংস, এটা কিরকম হলো ব্যাপার? কারণ বাঙালির চোখে আবার পেঁয়াজ রসুনটা হচ্ছে আমিষ। কিন্তু যেই হ্যালো স্যার, বলে ফেলো, শোনা যাচ্ছে। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ স্যার, যা মনে করে তাই করতে পারে। এক্স্যাক্টলি, যে তার মতো করে সবকিছু সাজিয়েছে বানিয়েছে। ঠিক আছে, তা কি মজার জিনিস যে পেঁয়াজ রসুন কোন দিক থেকে নিরামিষ মানে আমিষ হয়, কিন্তু সেটাকে আমিষ বলে ধরছি। কিন্তু যেই মুহূর্তে পাঁঠা বলি হচ্ছে সেই পাঁঠার মাংসটা আর আমিষ থাকছে না, সেটা ঠাকুরের প্রসাদ হয়ে যাচ্ছে। তাই আঁটাচ্ছে জিনিসটা, হিসেব করে দেখো। এবং সেই জন্য সেটাকে তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যাবে না, কারণ পেঁয়াজ রসুন তো আমিষ। কিন্তু পাঁঠার মাংসটা আর আমিষ রইল না, যেহেতু সেটা ঠাকুরের উদ্দেশ্যে দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয়েছে, তখন সেটা প্রসাদ হয়ে গেছে। তাহলে এই যে ডাইভার্সিটি, এটাকে আমাদের মানতে হবে যে আমাদের এখানে ওয়ান বলে কিছু জিনিস নেই, যে একটাই এটাই হচ্ছে যে জিনিসটা, এরকম কিছু নেই। এবার বেদ থেকে তুমি পরবর্তীকালে এসো, আরো কত হিন্দু শাস্ত্র সনাতন শাস্ত্র রয়েছে দেখো। এবং আমাদের আজকের দেবদেবীরা বেশিটাই তো পৌরাণিক দেবদেবী হিসেব মতো দেখো। বা এই যে ধরো কালী, কালী পুজো আমাদের কিন্তু মানে বহু জায়গায় কালী পুজোতে পাঁঠা বলি হয়। সেটা শুধু কালী পুজো বলে যে পুজোটাকে আমরা জানি দুর্গাপুজোর পর যেটা হয় সেটা নয়, কিন্তু সারা পশ্চিমবঙ্গে সারা বছর ধরে বিভিন্ন কালী পুজো হয়। আমি যেখানে থাকি উত্তরপাড়া, তার পাশেই হচ্ছে কন্যগড়। কন্যগড়ে শকুন্তলা কালী, নাম শুনেছে হয়তো, খুব বিখ্যাত। শকুন্তলা কালীর পুজো যখন হয় তখন কিন্তু এই এরকম গ্রীষ্মকালেই কোনো একটা সময় হয়, সেখানে কিন্তু পাঁঠা বলি হয়। ঠিক আছে, তাহলে কালী, কালী কিন্তু অনার্য দেবী। কিন্তু তাকে দেখো এই অনার্য দেবীকে কিভাবে বৈদিক সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। কালী কি করছে না, শিবের বুকে পা দিয়ে জীব বের করে ফেলেছে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যেটা পুরুষতান্ত্রিক পুরুষ নিয়ন্ত্রিত সমাজ বা ধর্ম বৈদিক যুগ থেকেই তাই। আমরা নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলি, তাহলে কি মানে প্রতিবাদটা বা প্রোটেস্টটা কোথায় গিয়ে দেখো যে কালীকে শিবের বুকের উপর তুলে দিয়েছে। এক নারী শক্তি, নারী মানে কালী নারী, এবার সে নারী শক্তিকে রিপ্রেজেন্ট করছে, সে পুরুষের বুকের ওপর, শিব মানে পুরুষ, আমি যদি এইভাবে দেখি, তার বুকের ওপর পা তুলে দিয়েছে, তুলে আবার জিপটা বের করেছে, জিপ কাটছে। বাবা কি হলো ব্যাপারটা? তাহলে অনেক রকমের ব্যাখ্যা হয় কিন্তু প্রত্যেকটা জিনিসে, খুব ইন্টারেস্টিং জিনিসগুলো একদিক থেকে দেখতে গেলে। যাই হোক, তো কালী অনার্য দেবী, কালী কিন্তু অ্যাকচুয়ালি বৈদিক দেবী নয়, বৈদিক দেবতা না। তাহলে এইরকম প্রচুর জিনিস এসে মিশে যাচ্ছে। আজকে আমরা কত দেবদেবীর পুজো করি ভেবে দেখো, কত লোকাচার, কত স্থানীয় লোক মানে স্থানীয় দেবদেবতা রয়েছে, তাদের কিন্তু সেই এলাকার বাইরে কেউ চেনে না। এরকম পশ্চিমবঙ্গে প্রচুর, এদেরকে আমরা বলি লৌকিক দেবদেবী। এরকম লৌকিক দেবদেবী পশ্চিমবঙ্গ কারণ সারা ভারতবর্ষে প্রচুর আছে, আমরা তাদের নামও জানি না। সেই অঞ্চলে পার্টিকুলার সেই রিজিয়নটায় সে হয়তো খুব পপুলার, সে হয়তো খুব ফেমাস। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান মাইথোলজি, আইকোনোগ্রাফি, এগুলো একটা বিশাল বড় জগৎ, তার প্রচুর ধরনের ব্যাখ্যা হয়। আমি আপাতত তার মধ্যে ঢুকছি না, কিন্তু আমি এটুকুই বলছি যে ওয়াননেস, পিওরিটি, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, এগুলোর সত্যি কোনো অর্থ হয় না, এটা হচ্ছে একদম পরিষ্কার। তাহলে এই হচ্ছে মোটামুটি কন্ট্রোভার্সিয়াল জায়গাগুলো, যে আর্য শব্দটার মানে, আর্যদের আদিবাসস্থান, বেদিক রিলিজিয়ানের নানান অ্যাসপেক্ট, সেখানে অনেক কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু খুব স্ট্রাইকিং ফিচার হচ্ছে নো আইডল ওয়ার্শিপ, তো নো কোয়েশ্চেন অফ টেম্পল,
মন্দির কথাটা ঋগ্বেদে আছে, কিন্তু সেটা দেবালয় অর্থে নয়, টেম্পল অর্থে নয়, বাড়ি গৃহ এই অর্থে। মন্দির কথাটা কিন্তু দেখবে এখনো অনেক সময় আমরা কিন্তু দেবালয় হিসেবে ব্যবহার করি না, আমরা কিন্তু এখনো অনেক সময় মন্দির কথাটা গৃহ অর্থে ব্যবহার করি, বা একটা বিশেষ একটা জায়গা এই অর্থে হয়তো ব্যবহার করি। এনিওয়ে, এবার আমরা সিস্টেমেটিক্যালি বেদিক রিলিজিয়ান অবশ্য খানিকটা বলেই দিয়েছি, বেদিক সোসাইটি, বর্ণ ব্যবস্থা এটা তো পড়তেই হবে, বেদিক ইকোনমি, বেদিক লিটারেচার, বেদিক পলিটি, রাজনীতি কি ছিল সেই সময়, এইগুলো একটু দেখা বোঝার চেষ্টা করবে। এবার একটুখানি স্ক্রিনের দিকে দেখো, আমি একটু সরে যাই স্ক্রিন থেকে, দেখো কতগুলো বেসিক পয়েন্ট আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? কতগুলো বেসিক পয়েন্ট আছে। বেসিক পয়েন্টস কি? বেদিক পিরিয়ড কাকে বলবো আমরা? পেনটা নিচ্ছে না কেন? এবার নিয়েছে। তাহলে আগে প্রথমে এইটা দেখে নেব, দ্য পিরিয়ড হোয়েন ভেদাস ওয়ার কম্পোজড ইজ নোন অ্যাজ ভেদিক এজ। তাহলে বৈদিক যুগ বলতে সেই সময়টাকে বোঝায় যে সময় বেদগুলো কম্পোজড হয়েছে। রিটন কথাটা কিন্তু আমি লিখিনি, কারণ বেদের যুগের আর্যরা কিন্তু লিখতে পারতো না, বেদ মুখে মুখে বংশ পরম্পরায় টিকে গেছে, তাই এর আরেক নাম শ্রুতি। ক্লিয়ার? এর আরেক নাম হচ্ছে শ্রুতি, এটা আমরা সবাই জানি। এবং 4টে বেদ আছে, তার মধ্যে ঋগ্বেদ হচ্ছে ওল্ডেস্ট। দেখে নাও, ঋগ্বেদ ওল্ডেস্ট অ্যামং দি ফোর, ওয়াজ কম্পোজড বিটুইন 1500 অথবা 1200 বিসি থেকে 1000 অথবা 900 বিসি। আনুমানিক 1500 বা 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 বা 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ঋগ্বেদের সংহিতা অংশটির জন্ম, ঋগ্বেদ সংহিতা। বাকি 3টে বেদ আমরা প্রত্যেকেই জানি, সেগুলো পরের 400 থেকে 500 বছরে composed হয়েছে। The later Vedas, the other 3 Vedas were composed in next 4 or 5 centuries. So the Vedic age was divided into 2 phases, early Vedic phase or Rig Vedic phase, এটা হচ্ছে নাম্বার 1, 1500 বা 1200 থেকে 1000 বা 900, আর লেটার ভেদিক এজ হচ্ছে 1000 থেকে 600, নাম্বার 2। এবং এই দুটো ভাগ করার কিন্তু একটা পরিষ্কার কারণ আছে। ঋগ্বেদিক এজের যে লাইফস্টাইল বা যে কালচার বা যে রিলিজিয়ান এভরিথিং, যে বর্ণ সিস্টেম, সমস্ত কিছুই কিন্তু লেটার ভেদিক এজে এসে অনেকটা পাল্টে গেল। এই যে বললাম বিশুদ্ধতা বলে কিছু নেই, ভেদিক এজেও অনেক ইভলিউশন আছে, ভেদিক এজেও অনেক চেঞ্জ হয়েছে। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে যে ঋগ্বেদিকে যে মানুষ থাকতো সপ্তসিন্ধ বা ল্যান্ড অফ 7 রিভার্স, পাঞ্জাব সিন্ধ অঞ্চলে, মূলত আজকের পাকিস্তান এবং পাকিস্তান লাগোয়া ভারতের কিছু অংশে হয়তো তারা থাকতো, কিন্তু ম্যাক্সিমামটাই আজকের পাকিস্তানের মধ্যে পড়ে যাবে। অ্যান্ড লেটার, অ্যাজ আই হ্যাভ অলরেডি elucidated earlier, they migrated towards east and settled down in the middle Gangetic region called Aryavarta. তাহলে এই যে লেটার এজটা আমরা দেখতে পাচ্ছি, এই লেটার এজটা হচ্ছে ওই মিডল গ্যাঞ্জেটিক সেটেলমেন্টের পার্ট। অর্থাৎ লেটার এজে এসে, লেটার ভেদিক এজে এসে, অর্থাৎ 1000 বিসি অনওয়ার্ডস, আই রিপিট 1000 বিসি অনওয়ার্ডস, তারা আস্তে আস্তে ওই ল্যান্ড অফ 7 রিভার সপ্তসিন্ধব থেকে চলে এলো কোথায়? সপ্তসিন্ধব থেকে চলে এলো গ্যাঞ্জেটিক রিজিয়নে, মিডল গ্যাঞ্জেটিক রিজিয়নে, আর্যাবর্ত। আর ঋগ্বৈদিক সাহিত্যে ওই সিন্ধ অঞ্চলটাকে আর একটা নামেও অভিহিত করা হয়েছে, ল্যান্ড অফ 7 রিভার্স, তো ইংরেজি করা হচ্ছে সপ্তসিন্ধব ছাড়াও এটাকে পরবর্তীকালে বলা হয়েছে ব্রহ্মাবর্ত, আর্যাবর্ত আর ব্রহ্মাবর্ত। ক্লিয়ার? তাহলে এইভাবে দুটো ভাগের কিন্তু খুব পরিষ্কার কারণ আছে। এবার খুব পরিষ্কার যে একটা লোক বা একদল লোক যারা সিন্ধ পাঞ্জাব অঞ্চলে ছিল আর যারা মিডল গ্যাঞ্জেটিক রিজিয়নে থাকবে, দুজনের লাইফস্টাইল কখনো এক হতে পারে না। দুটো জায়গা আলাদা, তার ক্লাইমেট আলাদা, তার ইকোনমি আলাদা, এবং ততদিনে আরো অনেকটা এখানকার কোট আনকোট সো কল্ড নরেরিয়ান্স বা অনার্যদের সঙ্গে তাদের কি মিক্স আপটা অনেকটা হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখলে আমরা খুব সহজেই এই লেটার ভেদিক এজের যে ফিচার্স গুলো আছে,
তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি, কালচারাল অ্যাক্টিভিটি, রিলিজিয়াস অ্যাক্টিভিটি, পলিটি, ইন জেনারেল তাদের যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলোকে আমরা আলাদা করতে পারবো, ইজিলি আলাদা করতে পারবো, এবং এটা লজিক্যালি আলাদা করতে পারবো, মুখস্থ করার দরকার নেই। যেমন যেমন ধরা যাক তারা যখন প্রথম এসে সেটেল ডাউন করছে সিন্ধ রিজিয়নে, তারা এসেছিল কিন্তু 2000 বা 1800 বিসিতে। তারপর 400-500 বছর সময় গেছে তাদের সেটেল ডাউন করতে, নোম্যাডিক লাইফ ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে এখানকার অনার্যদের থেকে তারা কৃষিকাজ শিখেছে। কৃষিকাজ করলে গ্রামে থাকতে হবে, কৃষিকাজ করলে তো আর ঘুরে বেড়ানো যাবে না। নোম্যাডিক পিপল কখনো কাল্টিভেটার হতে পারে না, রাইট? তাহলে এই যে চেঞ্জগুলো হলো, এই চেঞ্জগুলো হবার পর যখন তাদের জীবনে ফুড সিকিউরিটি এসেছে, সেটেল করেছে, যখন তাদের জীবনে অনিশ্চয়তাগুলো চলে গেছে, তখন তারা আস্তে আস্তে কিন্তু ঋগ্বেদ সংহিতা লিখতে শুরু করেছে। লিখতে নয়, কম্পোজ করতে শুরু করেছে, মুখে মুখে স্তোত্রগুলো, শ্লোকগুলো, তাই তো? তাহলে এইটা মাথায় রাখলে আমরা কি বলতে পারি যে ইন্ডাস ভ্যালি বা হরপ্পান সিভিলাইজেশনের যে এগ্রিকালচার, সেটাই হচ্ছে ঋগ্বেদিক এগ্রিকালচার। সেম জিনিস, একই তো, রিজিয়নটা তো একই। সিন্ধু সভ্যতা এখানেই ফ্লারিশ করেছিল। তাহলে আর্যদের ঋগ্বৈদিক যুগে কৃষিকাজ তারা কিন্তু শিখে গেছে ততদিনে। ঋগ্বৈদিক যুগে, তার আগে হয়তো জানতো না। কৃষিকাজ শিখে খাদ্য সুরক্ষা, ফুড সিকিউরিটি তারা যাকে বলে নিশ্চিত করতে পেরেছিল বলেই তারা ঋগ্বেদের মতন এত গুরুত্বপূর্ণ একটা সাহিত্য দলিল তৈরি করতে পেরেছে। তো সেই সাহিত্য বা দলিল থেকে, ঋগ্বেদ থেকে আমরা কি জানতে পারছি? তাদের প্রধান খাদ্য কি? সেই সিন্ধু যুগে, সিন্ধু সভ্যতার যুগে মানুষ যা খেত, গম মানে রুটি, জব, জোয়ার, বাজরা, মিলেট জাতীয় জিনিস, ঠিক আছে? স্বাভাবিক এই অঞ্চলে ধান চাষ খুব একটা হতো না। ঋগ্বেদে ব্রীহি শব্দটার উল্লেখ আছে। ব্রীহি মানে ধান, রাইস, কিন্তু মাথায় রাখতে হবে ব্রীহি কথাটা ঋগ্বেদে ধান অর্থে ব্যবহার হয়নি। ঠিক যেমন ঋগ্বেদে মন্দির কথাটা দেবালয় বা টেম্পল অর্থে ব্যবহার হয়নি, ঠিক সেরকম ঋগ্বেদে ব্রীহি কথাটা ধান অর্থে ব্যবহার হয়নি। ঋগ্বেদে ব্রীহি মানে হচ্ছে ফসল, ক্লিয়ার? ক্রপ, ক্রপ বোঝাতে ঋগ্বেদে ব্রীহি কথাটা ব্যবহার করা হয়েছে। এবার দেখো, আমরা জানি সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, কারণ ইন্ডাস রিজিয়নে লোহা নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অতএব ঋগ্বেদিক পিপলও কিন্তু, ঋগ্বৈদিক আর্যরাও কিন্তু আসলে লোহার ব্যবহার সেভাবে করেনি। কিন্তু অয়স বলে একটা কথা আছে যেটার অর্থ লোহা। তাহলে তো ঋগ্বেদে লোহার ব্যবহার ছিল না। ঋগ্বেদে অয়স কথাটার মানেও লোহা নয়। ঋগ্বেদে অয়স কথাটার অর্থ হচ্ছে ধাতু, মেটাল। যেমন ব্রীহি মানে ক্রপ, ফসল, তেমনি অয়স মানে ধাতু, মেটাল। কিন্তু পরবর্তীকালে যখন তারা মিডল গ্যাঞ্জেটিক প্লেনে চলে আসবে, তখন স্বাভাবিকভাবে কি হবে? ধান প্রধান খাদ্যশস্য, তাহলে ব্রীহি হয়ে গেল ধান। তখন আমরা লোহা পেয়ে যাব, কারণ আমরা জানি উত্তর ভারত, মধ্য ভারতে লোহার খনিগুলো আছে, ঠিক আছে? তখন তারা লোহার ব্যবহার শিখলো, তাই অয়স হয়ে যাচ্ছে লোহা। ঠিক যেভাবে আমরা সার্ফ কথাটাকে ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করি। আমরা কি বলি? জামাটা নোংরা আছে, ঘেমে গেছি, কেচে দিতে হবে, একটু সার্ফ নিয়ে আয়। তাহলে কথাটার অর্থ কি? ডিটারজেন্ট আনার কথা বলা হচ্ছে। তুমি সার্ফ না কিনে তোমার কাছে এরিয়াল থাকতে পারে, তোমার কাছে হুইল থাকতে পারে, ইত্যাদি প্রভৃতি যা খুশি থাকতে পারে। ইনফ্যাক্ট এখন শুধু সার্ফ বলে কোনো জিনিস হয় না, সার্ফের সঙ্গে একটা কিছু হয়। একটা সময় শুধু সার্ফ বলে ডিটারজেন্টটা পাওয়া যেত, এখন যা হয় বিষয়গুলোকে তো বাজারি করতে হয়, আরো সার্ফ এক্সেল ইত্যাদি প্রভৃতি, এখন এরকম নানান ধরনের নাম হয়। যাই হোক, কিন্তু সার্ফ মানে কি? ডিটারজেন্ট, এটা হয়ে গেল। তাহলে বহুল ব্যবহারে জিনিসের মানে মানে শব্দের অর্থ বদলে যায়। এটা একটা কোম্পানি, একটা কোম্পানি প্রোডাক্টের নাম, এটা একটা শব্দে পরিণত হবে। আরো আছে ডালডা। ডালডা কিন্তু একটা কোম্পানির নাম। ডালডা কথাটার মানে কি? বনস্পতি তেল। ডালডা কথাটার মানে হচ্ছে বনস্পতি তেল, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। আরো আছে জেরক্স, ফটোকপি, অ্যাকচুয়াল শব্দটা জেরক্স, কারণ কোম্পানিটার নাম হচ্ছে জেরক্স। একই রকম ভাবে এটা ম্যাগি খাই, ম্যাগি কথাটা যে সবসময় ম্যাগি অর্থেই ব্যবহার হচ্ছে তা নয়, নুডলস অর্থেও ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে বহুল ব্যবহারে একটা জিনিসের মানে বদলে যায় এভাবে।
তাহলে বোঝা যাচ্ছে যে কেন হিস্টোরিক্যাল সোর্স ডিকোড করাটা স্পেশালিস্টের কাজ, প্রফেশনালের কাজ। আজকের ভারতবর্ষে কি হচ্ছে, সবাই বলছে যে আমি ঐতিহাসিক, এই তো আমি সোর্সটা পড়ে নিলাম, কিন্তু সোর্সকে রিড করা, মানে ডিনোট করা, মানে ডিকোড করা, ইটস নট ইজি। এরকম অনেক জিনিস মাথায় রাখতে হয়, এগুলো বোঝার ব্যাপার আছে। একটা সোর্স ডিকোড করা ইটস নট এ ম্যাটার অফ জোক, এবং এটা কোনো অ্যামেচারের কাজ নয়। তো আজকে আমি দেখি অনেকেই নিজেকে ঐতিহাসিক বলে দাবি করে মোটা মোটা বই লিখে ফেলেছে, তারপর তাদের ব্যাকগ্রাউন্ড কি, কে ম্যানেজমেন্ট পড়ে এসেছে, কে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। স্বাভাবিকভাবেই সে তো বেসিক সোর্সকে, বেসিক তথ্যগুলোকে কি করে ডিকোড করতে হয় জানে না, ফলে তার বোঝার ভুল হয়ে যাচ্ছে, ফলে তার ব্যাখ্যার ভুল হয়ে যাচ্ছে, অথবা সে ইচ্ছাকৃতভাবে সেই ভুলটা বলবে বলেই হয়তো বলছে। ঠিক আছে, এনিওয়ে, এই যে সাবজেক্টটা, এটা একটা কিন্তু ডিসিপ্লিন আছে যেখানে এইগুলো নিয়ে রীতিমতো গবেষণা হয় যে একটা শব্দের অর্থ কিভাবে বদলে বদলে যায়। ঠিক আছে, এই সাবজেক্টটাকে বলে এটিমোলজি। ক্লিয়ার? এই সাবজেক্টটাকে বলে এটিমোলজি, যেখানে একটা শব্দের উৎপত্তিগত অর্থ, তার অরিজিনাল মিনিং, আর সেটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, তার পেছনে যে সোশিও ইকোনমিক ফ্যাক্টর বা কালচারাল ফ্যাক্টরগুলো আছে, সেগুলো নিয়ে তারা ডিল করে। তাহলে কিভাবে ব্রিহি হয়ে গেল ফসল থেকে ধান, এটিমোলজির পার্ট। এইগুলো কিন্তু বোঝার বিষয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আছে। ঠিক আছে, ধরো আমরা বলছি গঙ্গায় গিয়ে স্নান কর, আমাদের নদীটার নাম কিন্তু মোটেই গঙ্গা নয়, হুগলি নদী। তাহলে গঙ্গা কথাটা ব্যবহার করছি কেন? কারণ ওটাই প্রধান নদী বা মূল নদীটা হচ্ছে গঙ্গা, যেটা ভেঙে গিয়ে একটা অংশ যেটা আমাদের কলকাতার পাশ দিয়ে গেছে, হুগলি নদী, বা তার ওপরের অংশটা হচ্ছে ভাগীরথী। ক্লিয়ার? আবার গঙ্গা, যেটার মূল প্রবাহটা আজকের বাংলাদেশের ভেতর দিয়ে চলে গেছে, সেটার নাম হয়ে গেছে পদ্মা। তাহলে বাংলার মধ্যে হিসেব মতো দুই বাংলা মিলিয়ে কোথাও কিন্তু সেই অর্থে গঙ্গা নেই, কিন্তু আমরা বলছি গঙ্গা। কারণ কারণ গঙ্গা হচ্ছে ঋগ্বেদের, পরবর্তী বেদের, ঋগ্বেদের নয়, পরবর্তী বেদের পবিত্রতম নদী, গঙ্গার জল, এই যে কথাটা আমরা বলছি। হিসেব মতো দেখো, আমাদের গঙ্গার জলটাও কিন্তু ভেজাল। কারণ আমরা অন্তত যেখানে থাকি সেখানে জোয়ার হচ্ছে, মানে সমুদ্রের জলটা ঢুকছে। গঙ্গার যদি সেই অর্থে যদি বিশুদ্ধ জল পেতে হয়, তাহলে যেখানে জোয়ার, মানে জোয়ারের জল যায় না সেইখানে যেতে হবে। জোয়ারের জল আর কতটুকু যায়? জোয়ারের জল তার বেশি দূর যায় না, মানে ধরো মোহনা থেকে হয়তো 100 কিলোমিটার পর্যন্ত, আরেকটু হয়তো বেশি হতে পারে জোয়ারের জলটা ঢুকে, তার বেশি নয়। তাহলে যেখান পর্যন্ত জোয়ারের জল ঢুকছে না সেইখান পর্যন্ত হচ্ছে গঙ্গার বিশুদ্ধ জল। তাও বিশুদ্ধ নয়, তাও বিশুদ্ধ নয়, প্রচুর জায়গায় নর্দমার জল গিয়ে গঙ্গায় ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আবার এলাহাবাদে আমরা দেখছি যমুনার জল গঙ্গা এসে পড়েছে, এরকম পুরো গঙ্গার প্রবাহে প্রচুর নদীর জল গঙ্গা এসে পড়েছে। তাহলে গঙ্গার জলের পবিত্রতা, তোমায় যদি মানে পবিত্র গঙ্গার জল যদি পেতে হয়, তাহলে সেই গঙ্গোত্রীর মুখে গিয়ে তোমাকে জল নিতে হবে। বোঝা গেল? কিন্তু জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোন জিনিসটা বেশি ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে একটা জিনিসের নাম বদলে যায়। এই হচ্ছে খুব পরিষ্কার কথা। এবং শব্দের উচ্চারণও আমরা বদলে ফেলি, একটা ভিনদেশী শব্দকে আমরা নিজেদের ভাষায় ঢুকিয়ে ফেলি। সেই শব্দটা যদি বহু ব্যবহার হয়, আর আমাদের জীবে যে উচ্চারণটা সহজ বলে মনে হয়, সেই শব্দটাকে আমরা, বিদেশি শব্দটাকে আমরা উচ্চারণ পাল্টে নিজেদের মতো নিয়ে নিই। যেমন গ্লাস হয়ে গেছে গেলাস, এটাই এখন বাংলা হয়ে গেছে। ঠিক আছে, গেলাস। তো উল্টোটাও হয়, যেমন পথ, ইংরেজিতে পাথ ঢুকে গেছে। এরকম প্রচুর শব্দ আছে, উচ্চারণ বদলে আমরা নিজেদের মতন করে নিই, বিদেশি শব্দ, ভিনদেশি শব্দ, এরকম প্রচুর শব্দ আছে, বিদেশি শব্দ। বাংলায় তো প্রচুর আছে। তাহলে বহুল ব্যবহারে একটা জিনিস পাল্টায়, তার মানে বদলায়, তার উচ্চারণ বদলায়, ইত্যাদি প্রভৃতি। সহজ করে নিই আমরা ব্যাপারটা।
এই যে কান্নকুব্জের কথা বলছিলাম, আজকের নাম কনৌজ, সহজ করে দিয়েছি ব্যাপারটা, ঠিক আছে। তারপর ধরো হর্ষবর্ধনের বা পুষ্যভূতিদের রাজধানী কি ছিল? হর্ষবর্ধন বলো বা পুষ্যভূতি, তার রাজধানী কি ছিল বলা উচিত। দ্বিতীয় রাজধানী ছিল কনৌজ, প্রথম রাজধানী কি ছিল? জায়গাটা বর্তমানে হরিয়ানার মধ্যে পড়ে, কুরুক্ষেত্রর পাশে, এটা কিন্তু বলা উচিত। হর্ষবর্ধনের রাজধানী, এটা পরীক্ষায় প্রশ্ন আসে তো, এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। বলো, যারা অনলাইনে আছে তারাও বলার চেষ্টা করো, প্রশ্নটা খালি আমি ক্লাসে যারা রয়েছে তাদের করছি তা নয় কিন্তু। থানেশ্বর, থানেশ্বর ছিল অরিজিনাল রাজধানী, কিন্তু থানেশ্বর তো জায়গাটার নাম নয়, জায়গাটার নাম হচ্ছে স্থানীশ্বর। স্থা দন্তে শয় থয় আকার নয় দীর্ঘি, স্থানীশ্বর, সেটা হয়ে গেছে থানেশ্বর। এরকম প্রচুর শব্দ আছে যে শব্দগুলোকে আমরা নিজেদের মতন করে ছোট করে নিয়েছি, পাল্টে নিয়েছি। তাহলে এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। যাই হোক, একটা শব্দের মূল অর্থ, তার পরিবর্তিত অর্থ কেন পরিবর্তন হলো, এগুলো নিয়ে যে ডিসিপ্লিনটা ডিল করে সেটাকে আমরা বলছি এটিমোলজি, ঠিক আছে। তো ঋগ বৈদিক যুগে তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, কৃষিকাজ ছিল কিন্তু একটু লিমিটেড ছিল, তখনও পশুপালনের ওপর ঝোঁক। যাযাবরদের যেটা মূল জীবিকা, ধান খুব একটা হতো না, কারণ উত্তর পশ্চিম উপমহাদেশ কিসের জন্য বিখ্যাত, গম জব এই জাতীয় জিনিস সেখানে বেশি, লোহার ব্যবহার ছিল না। অতএব ঋগ বৈদিক যুগ স্বাভাবিক ততটাও উন্নত নয়, যেটা পরবর্তী বৈদিক যুগে এসে আমরা দেখব। এবার পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ 1000 BC অনওয়ার্ডস, গ্যাঞ্জেটিক রিজিয়নে যখন চলে এলো, সেখানে কৃষি আরো ফ্লারিশ করলো, জমি ভালো, আগেই বলেছি উর্বর ফার্টাইল, ক্লাইমেট খুব ভালো, তার সঙ্গে সেখানে প্রচুর মিনারেলস আছে, লোহা পাওয়া গেল, মানে কৃষির যন্ত্রপাতি আরো উন্নত হলো, কৃষির উন্নতি ঘটল, লোহার ব্যবহার, রেগুলার ইউজ অফ আয়রন শুরু হলো, ধান চাষ আরো অনেক বেশি হলো। আর একটা জিনিস বলি খুব ইন্টারেস্টিং, যে গোষ্ঠী ভাত বেশি খায় তাদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি, রিপ্রোডাকশন, বংশ বিস্তার বেশি হয়। তাহলে পরবর্তী বৈদিক যুগে এসে কি হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, জায়গাও যে অনেক, জনসংখ্যাও বাড়ছে। তাহলে এই প্রত্যেকটা চেঞ্জ আমরা দেখবো যে লেটার ভেদিক এজে এসে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে জিওগ্রাফিক্যাল চেঞ্জের জন্যই তো এগুলো হলো, তাহলে কমন সেন্স অ্যাপ্লাই করলেই কিন্তু এগুলো হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জিনিস হয়তো জিওগ্রাফিক্যাল চেঞ্জের জন্য হয়নি, সময়ের পরিবর্তনে সামাজিক কারণে খানিকটা হয়েছে। যেমন ধরা যাক বর্ণ ব্যবস্থা, বর্ণ সিস্টেম, এটাও কিন্তু ইভলভড হয়েছে। ঋগ্বেদিক এজের বর্ণ সিস্টেম আর লেটার ভেদিক এজের বর্ণ সিস্টেম কিন্তু এক নয়, ক্লিয়ার? তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বর্ণ সিস্টেম। আসবো এই প্রসঙ্গে, তার আগে বাকি পয়েন্টগুলো দেখে নিই। বাকি পয়েন্ট কি রয়েছে, বেদ কথাটার মানে কি, নলেজ, এটা বোঝানোর কিছু নেই। বেদিক লিটারেচার ক্রিয়েটেড বাই আরিয়ান্স, এটাও বোঝানোর কিছু নেই। আরিয়ান্স কথাটার অরিজিনাল অর্থ হচ্ছে উচ্চ বংশজাত, হাই বর্ন, যেটা একটা সময় পর্যন্ত রেস অর্থে ব্যবহার করা হতো, কিন্তু এখন বেশিরভাগ ঐতিহাসিক কি বলছেন, এটা একটা লিঙ্গুইস্টিক ক্যাটেগরি, ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, পার্সিয়ান, কেল্টিক ইত্যাদি ভাষাগুলো পড়ছে, ঠিক আছে। তারপর বলা হয়েছে আরিয়ান প্রবলেমের কথা। The controversy centers around the question of Indian origin versus foreign origin of the Aryans. আর বেশিরভাগ মডার্ন ডে হিস্টোরিয়ানরা কি বলছেন, বেশিরভাগ মডার্ন ডে হিস্টোরিয়ানসরা ম্যাক্স মুলার ব্র্যান্ডেনস্টাইনরা বলছেন যে সেন্ট্রাল এশিয়া কিরগিজ স্টেপি রিজিয়ন থেকে দেখো এসেছিল এই আর্যরা, ঠিক আছে, কিরগিজ স্টেপি রিজিয়ন থেকে এসেছিল আর্যরা, এটাই হচ্ছে আর্যদের অরিজিনাল হোমল্যান্ড। So they basically migrated from Central Asia and settled down in the Indus Valley region in early 2nd millennium BCE. During early Vedic period, Aryans were confined
টু দ্য এরিয়া হুইচ কেম টু বি নোন অ্যাজ সপ্ত সিন্ধু। দেখে নাও, এটার কথাই আমি এতক্ষণ বলছিলাম। অর দি ল্যান্ড অফ 7 রিভার্স। এই 7টা নদী কি কি, খুব গুরুত্বপূর্ণ। এই নদীগুলোর নাম যদি মাথায় রাখতে পারো, তাহলে ঋগ্বৈদিক যুগে ঋগ্বেদে কোন কোন নদীর উল্লেখ আছে অনেকটাই তৈরি হয়ে যায়। তাহলে সিন্ধু সরস্বতী হচ্ছে প্রধান 2 নদী। সরস্বতী হচ্ছে পবিত্রতম, হোলিয়েস্ট। আর দ্য মেইন রিভার, সব থেকে যে নদীটার বেশি উল্লেখ রয়েছে সেটা হচ্ছে সিন্ধু। ক্লিয়ার? এবার সিন্ধু নাকি ইন্ডাস, কোনটা, এই গল্পটা আবার বলে দেওয়া দরকার। অবশ্যই সংস্কৃতে সিন্ধু, কিন্তু আজ থেকে প্রায় 2500 বছর আগে যখন পার্সিয়ানরা আসবে, এই পার্সিয়ানরা কিন্তু মুসলিম নয়, তখনও কিন্তু ইসলামের জন্ম হয়নি। ইসলাম কিন্তু অনেক পরে জন্মেছে। যাই হোক, যখন পার্সিয়ান ইনভেশন হবে, সেই দারায়ুস ইত্যাদি প্রভৃতি এরা যখন আসবেন, সেই পার্সিয়ানরা শটাকে হ উচ্চারণ করলো আর ধটাকে দ। তাহলে সিন্ধু হলো হিন্দু। আর তারপর এলো, আজ থেকে মোটামুটি ধরো 2300 বছর আগে এলো গ্রিকরা, ম্যাসিডোনিয়ান গ্রিকরা, আলেকজান্ডার। তারা আবার সিন্ধুকে বললো ইন্দু, শকে ই উচ্চারণ করলো, ইন্দু। একজন উচ্চারণ করলো সিন্ধুকে হিন্দু, আর একজন উচ্চারণ করলো ইন্দু। তাহলে ইন্দু থেকে হলো ইন্দুস। তাহলে INDUS অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে কিন্তু ইন্দুস। সেখান থেকে ইন্দোই, সেখান থেকে ইন্ডিয়া, যেটা ইংরেজি উচ্চারণে ইন্ডিয়া। মেগাস্থিনিস লিখছেন ইন্ডিকা, অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে ইন্দিকা। ইন্দিকা, ঠিক আছে। ইন্দিকা বানানটা কিন্তু বেশিরভাগ জায়গায় ভুল লেখা থাকে, INDICA না KA। ইন্দিকা বানানটা কিন্তু অ্যাকচুয়ালি INDIKA, ইন্দিকা। তার মানে এই যে দুদিন আগে বিতর্কটা উঠলো, ভারত, ইন্ডিয়া বলবো না, আমরা ভারত বলবো। কারণ ইন্ডিয়া শব্দটা হচ্ছে দাসত্বের প্রতীক, ইংরেজরা বলেছে, মোটেই ইংরেজরা বলেনি। আজ থেকে মোটামুটি 2300 বছর আগে গ্রিকরা প্রথম সিন্ধুকে ইন্দু উচ্চারণটা করে, তারপর বিবর্তনের মাধ্যমে সেটা ইন্ডিয়া হয়। সুতরাং এটা মোটেই ইংরেজদের দেওয়া নাম নয়, আর এটা মোটেই কোনো দাসত্বেরও প্রতীক নয়। এবার খুব ভালো প্রশ্ন করেছে, তাহলে ভারতবর্ষ আগে না ইন্ডিয়া আগে? এবার দেখো, ঋগ্বেদিক বিভিন্ন ট্রাইবস ছিল, তার মধ্যে একটা ট্রাইবের নাম ছিল ভরত। কিন্তু এই পুরো উপমহাদেশটাকে ভারত, ভারতবর্ষ ইত্যাদি বলা হয়েছে, এগুলো কিন্তু বেশ খানিকটা পরে পুরাণে আমরা পাচ্ছি। সেই হিসেবে আমরা কিন্তু নিখুঁতভাবে বলতে না পারলেও মোরাললেস এটা কিন্তু বলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি, ভারতবর্ষ নামটা কিন্তু অ্যাকচুয়ালি পরে এসেছে হিসেব মতো। মানে এই পুরো উপমহাদেশটাকে ভারত বলা হচ্ছে, এই হিসেবে হয়তো পরে এসেছে। কিন্তু দেখো, ব্যাপারটা আগে পরের হিসেব নয়। নামকরণ আজ থেকে এত বছর আগে কিভাবে হয়েছে, সেখানে কোনটা দেশি কোনটা বিদেশি এই হিসেব করলে চলবে? সে তো হিসেব মতো আর্যরাও তাহলে বিদেশি, যদিও এটা অনেকে মানে না, তারা বলবে আর্যরা দেশি। কিন্তু এখানে তো মিশে যাচ্ছে এসে, আর্যরা বিদেশি হোক বা না হোক, আমার তো পয়েন্ট হচ্ছে সেটাই, যে তারা এখানে তাদের যে সাংস্কৃতিক উৎকর্ষটা দেখিয়েছে সেটা তো ভারতে বসে দেখিয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সুতরাং আবার ওই জন্য বলছি, কোনটা আগে কোনটা পরে, কোনটা খাঁটি কোনটা কি, এই হিসাব করে কিন্তু খুব একটা কোনো কুল পাওয়া যাবে না। সুতরাং হিন্দু সিন্ধু থেকে এসেছে, ইন্দু সিন্ধু থেকে এসেছে, ইন্ডিয়া নামটাও তাই সিন্ধু থেকেই এসেছে। ঠিক আছে, যে সিন্ধুর জল এখন স্থগিত করে একটা বিতর্কের জন্ম হয়েছে, স্থগিত করায়, যাই হোক সেটা অন্য জিনিস। কিন্তু সিন্ধু বা ইন্ডাস এই শব্দটা গ্রিকদের হাতে তৈরি। এবার হিন্দু কথাটা কিন্তু জনপ্রিয় পার্সিয়ানদের হাত ধরে হয়নি, সেটা হচ্ছে অনেক পরে আরবি তুর্কিদের হাত ধরে, মধ্যযুগে বা মধ্যযুগের একটু আগে আগে। সুতরাং হিন্দু ধর্ম এই যে কথাটা বলা হচ্ছে, তাহলে হিন্দু কথাটাও বাদ দাও, সেটাও তো বিদেশি হয়ে গেছে হিসেব মতো। বিদেশি কিন্তু কোনোটাই নয়, বিকৃত উচ্চারণ। ইন্দাস কথাটাও কিন্তু সেই অর্থে বিদেশি নয়, বিকৃত উচ্চারণ। তাহলে হিন্দুও কিন্তু বিকৃত উচ্চারণ। সেই জন্য দেখবে এখন অনেকে বলার চেষ্টা করছে সনাতন ধর্ম। এবার সনাতন ধর্ম বলে এই ধর্মকে ঋগ্বেদে কোথাও উল্লেখ করা হয়েছে না। সনাতন মানে কি? যেটা আদি, অকৃত্রিম, এই অর্থে সনাতন, চিরন্তন এই অর্থে, আজকের নাম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিলিজিয়ন? নান।
এটা হচ্ছে এক কথায় উত্তর। কোনো রিলিজিয়ান, এই রিলিজিয়ানটা ভেদিক রিলিজিয়ানের কোনো আলাদা নাম নেই। যেটাকে আজকে আমরা হিন্দু ধর্ম বলছি, সনাতন ধর্ম বলছি, যে যার মতো বলতে পারি, কেউ ব্রাহ্মণ্য রিলিজিয়ান বলছে, যা খুশি বলা যেতে পারে, কিন্তু আসলে এই ধর্মটার কোনো নাম নেই। এবং আসলে এই ধর্মটা একটা ধর্ম নয়, হিসেব মতো দেখতে গেলে অনেকগুলো ধর্মের রিলিজিয়ানের কম্বিনেশন, শৈব, বৈষ্ণব, এরকম নানান, এগুলোকে এক একটা বরং আলাদা আলাদা রিলিজিয়ান বলা যেতে পারে, এক একটা কাল্টকে নিয়ে, এক একটা দেবতাকে নিয়ে ইভলভ হয়েছে। অর্থাৎ এটা একটা ডালপালা মেলা বড় পরিবারের মতন, একটা যৌথ পরিবার। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, যাই নাম বলি না কেন, এটা হচ্ছে বেসিক্যালি একটা বড় যৌথ একান্নবর্তী পরিবারের মতন। ক্লিয়ার? এর সেই অর্থে নিউক্লিয়াস বলে কি কোনো জিনিস নেই। কোষের যেমন একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, সেলের যেমন একটা নিউক্লিয়াস থাকে, এর কিন্তু সেই অর্থে কোনো নিউক্লিয়াস নেই। যেমন একান্নবর্তী পরিবারের একজন প্রধান হয়তো আছেন, যে বাড়ির সব থেকে সিনিয়র, তাকে ধরো আমরা বলাচ্ছি হেড অফ দি ফ্যামিলি, কিন্তু তিনি হেড হতে পারেন, বাট তিনি কিন্তু নিউক্লিয়াস সেই অর্থে নন। এখানেও সেই অর্থে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। কিন্তু হ্যাঁ, কতগুলো প্রধান দেবতা আমরা আজকে দেখতে পাচ্ছি, যেমন শিব, যেমন বিষ্ণু তার অবতার নিয়ে রয়েছেন, আজকে রামকৃষ্ণ এরা রয়েছেন, ইত্যাদি প্রভৃতি, বা দেবী দুর্গা, এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ দেবতারা রয়েছেন, কিন্তু আরো অসংখ্য দেবদেবী ছড়িয়ে রয়েছেন। সো বেসিক্যালি লাইক জয়েন্ট ফ্যামিলি, একান্নবর্তী যৌথ পরিবারের মতো। এর কোনো নাম নেই, এটা হচ্ছে পরিষ্কার হিসেব। ক্লিয়ার? এবং এই হিন্দু কথাটা হিসেব মতো, তার মানে মধ্যযুগের আরবি তুর্কি মানে কি, তারা মুসলিম। তাহলে হিসেব মতো হিন্দু শব্দটাকে জনপ্রিয় করেছে, এই ধর্মের নাম ছিল না, সেই নামকরণটা করেছে মুসলিমরা। শুনতে খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই ফ্যাক্ট। যদিও মুসলিমরা কিন্তু প্রথমেই হিন্দু কথাটাকে ধর্ম অর্থে ব্যবহার করে, পরবর্তীকালে হয়েছে। মুসলিমদের থেকে আলাদা করার জন্য, ভারতীয় ধর্মকে মুসলিমদের থেকে আলাদা করার জন্য হিন্দু ধর্ম বলে ব্যাপারটাকে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে? তারা দেশটাকেও হিন্দ বলেছে, তাহকা কি হিন্দ আল বিরুনির লেখা, সেখান থেকে হিন্দুস্তান, আল হিন্দ, হিন্দুস্তান, এই নামগুলো এসেছে। আর হিন্দের যারা অধিবাসী, তারা হচ্ছে হিন্দি। হিন্দি মানে কিন্তু শুধু একটা ভাষা নয়, আজকে হিন্দি মানে ভাষা, হিন্দি মানে হিন্দির, হিন্দের যারা অধিবাসী তারা হচ্ছে হিন্দি। তাহলে শব্দগুলো নিয়ে খেলা করা যেতে পারে, মানে বদলে যাচ্ছে, ওই আবার এটিমোলজি, বোঝা গেল, শব্দের বিবর্তন। এনিওয়ে, চলে আসবো পরের পয়েন্টটায়। মানে 5টা ট্রিবিউটারি ইন্ডাসের, পিতস্তা যার আজকের নাম ঝিলাম, অশিকনি যার আজকের নাম চেনাব, পারুশনি যার আজকের নাম রাভি। তবে পারুশনি বা রাভির আর একটা নাম আছে, ইরাবতী। ক্লিয়ার? কিন্তু আজকের নাম রাভি। বিপাশা, এটাকে বিয়াস বলা হচ্ছে, সুতুদ্রি, সাতলেজ বা শতদ্রু বলা হচ্ছে। তাহলে এইভাবে 7টা নদীকে তারা চিহ্নিত করছে, যে নদীগুলো প্রধান। আরো নদী ছিল ঋগ্বেদে, ঋগ্বেদে আরো অনেক নদীর উল্লেখ আছে, যেমন কুভা, এই নামে একটা শহরও হয়েছে, কাবুল। কুভাই হচ্ছে কাবুল, যেটা আফগানিস্তানের রাজধানী, ওটা কিন্তু একটা নদীর নাম থেকে এসেছে। ঠিক আছে? আবার গোমতী বলে একটা নদী আছে, সেই গোমতী কিন্তু আবার উত্তর ভারতের গোমতী নয়, আজকে লখনৌয়ের পাশের গোমতী নয়, কিন্তু গন্ডগোলের বিষয় আছে, নামগুলো অনেক সময় ম্যাচ করে যায়। যেমন সরস্বতী, এই সরস্বতী আর আমাদের বাংলার সরস্বতী কিন্তু এক নয়, বাংলাতেও সরস্বতী নদী আছে। ঠিক আছে? আবার বাংলাদেশেও সরস্বতী আছে, এগুলো এক নয়। আর যেটা বলা হয়েছে লাস্ট পয়েন্টে, দেখো খুব ইম্পর্টেন্ট, অ্যারাউন্ড, অর্থাৎ এইটা, around 1000 BCE, the Aryans began to migrate towards east and settle down in the middle Gangetic region called Aryavarta. Regular use of iron, এই সময় থেকে শুরু হচ্ছে লোহার নিয়মিত ব্যবহার। কারণ আমরা প্রত্যেকেই জানি যে উত্তর ভারত, মধ্য ভারত ফেমাস ফর লোহা, ম্যাক্সিমাম আয়রন স্টিল কোম্পানিগুলো তাই উত্তর মধ্য ভারত, বিহারে, এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে, আমরা জানি। ঠিক আছে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিএসপি আমাদের এখানে রয়েছে। সুতরাং লোহার আবিষ্কার তো ঘুরিয়ে দিল তাদের জীবনযাত্রা। উন্নত কৃষি সরঞ্জাম থেকে আরো অনেক কিছু লোহা দিয়ে তারা তৈরি করে ফেলল, মিনারেলি রিচ,
প্রচুর নদী রয়েছে, জলের সোর্স আছে, ভালো বৃষ্টি হয়, ভালো মাটি, তার সঙ্গে রয়েছে ফরেস্ট রিসোর্স, এই অঞ্চলে প্রচুর জঙ্গল আছে, হাতি পাওয়া যায়, জনসংখ্যা বেড়েছে, ঠিক আছে, অর্থাৎ জনসম্পদ যেটাকে আমরা বলি, হিউম্যান রিসোর্স, সবকিছু পজিটিভ। তাহলে কৃষি কেন, সবকিছুরই এই সময় আমরা দেখব উন্নতি হলো। তাহলে ঋগ্বেদিক এজ থেকে লেটার ভেদিক এজের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে দেখলাম, পরিবর্তনটা ভালোর দিকে আরো উন্নত হলো, এবং কৃষির বিস্তার এতটাই হলো একটা সময়ের পর কি হবে, আরবানাইজেশন। ঋগ্বেদিক এজের লেটার ভেদিক এজের শেষে আবার আমরা দেখবো যে শহর ফিরে এলো, এটাকে বলা হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন, কারণ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে ফার্স্ট আরবানাইজেশন। তাহলে সেকেন্ড আরবানাইজেশনের এরিয়াটা কিন্তু হয়ে গেল মিডল গ্যাঞ্জেটিক প্লেন। অনেক শহর আছে আমরা জানি, সেই পাটলিপুত্র থেকে শুরু করে আমাদের বলো বারাণসী, প্রচুর আছে, আমরা এগুলো পরে দেখব। এবার ভেদিক লিটারেচার খুব গুরুত্বপূর্ণ, আমি খানিকটা তো বলেই দিয়েছি। 4টে বেদ আমরা প্রত্যেকেই জানি, তার মধ্যে ঋগ্বেদ প্রথমে লেখা হয়েছে। ঋগ্বেদ সংহিতা প্রাচীনতম। তাহলে 4টে বেদ কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এর মধ্যে ওই যে বললাম ভেজাল না থাকলে জিনিস উন্নত হয় না। বেদ কিন্তু আসলে ছিল 3টে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। অথর্ববেদ পরে যোগ হয়, এবং অথর্ববেদ কিন্তু আর্যদের লিটারেচার নয়, অনার্যদের লিটারেচার। মানে এখানে যারা ছিল তারা তো যথেষ্ট উন্নত ছিল, তাদেরও তো একটা নলেজ সিস্টেম আছে, তাই না? তাদেরও তো একটা নলেজ সিস্টেম আছে রে বাবা। তাহলে সেইগুলো ঢুকে যাচ্ছে কোথায়? অথর্ববেদে। ফলে অথর্ববেদের সাবজেক্ট ম্যাটার, অ্যাপ্রোচ একদম আলাদা বাকি বেদগুলোর থেকে। ইনফ্যাক্ট অথর্ববেদ খুব এক অর্থে ইন্টারেস্টিং, কারণ অনেক ওই যে বললাম ভেজাল থাকলেই ইন্টারেস্টিং জিনিস বাড়বে। অনেক হাবিজাবি জিনিস আছে, যেমন ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, ঠিক আছে। তারপরে ধরো আয়ুর্বেদ, তার সোর্সটা এখানে রয়েছে, যদিও সেটা তখনও কিন্তু খুব সিস্টেমেটিক্যালি তৈরি হয়নি, তখনও বেশিটাই হচ্ছে হাতুড়ে, যেটাকে আমরা বলি। অথর্ববেদ কিন্তু হিসেব মতো নন আরিয়ান লিটারেচার, এটা পরে অ্যাড হয়। সুতরাং বেদ ছিল প্রথমে কি ত্রয়ী, ফ্রি, সেখান থেকে পরে হলো 4, অথর্ববেদ যোগ হলো। ক্লিয়ার? এবার দেখো প্রত্যেকটা বেদের 4টে করে পার্ট, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা আর ব্রাহ্মণকে বলা হচ্ছে কর্মকাণ্ড, সেখানে বিভিন্ন ধরনের দেবদেবীর বিবরণ, রিচুয়াল ইত্যাদি প্রভৃতি রয়েছে। আর ফিলোসফিক্যাল পার্ট রয়েছে আরণ্যক আর উপনিষদে। উপনিষদে তো তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। তাহলে অরণ্য থেকে এসছে। অরণ্যচারী মানুষের, মানে একটা সময়ের পর মানুষ সংসার ছেড়ে দিয়ে নিভৃতে জীবন কাটাতো, তাহলে সেই ধরনের মানুষজন সংসার ছেড়ে দিয়ে তারা যখন নিভৃত বাস করছে, তখন তারা সারা জীবনের অভিজ্ঞতা এবং বয়স বেড়ে যাওয়ার কারণে যে অনুভূতি বা উপলব্ধি, সেগুলোকে একত্রিত করে প্রচুর জ্ঞানগর্ভ কথা লিখতে শুরু করলো। আর উপনিষদ তো বটেই, ফিলোসফিক্যাল পার্ট হচ্ছে এইখানটা। সেই জন্যে আরণ্যক আর উপনিষদকে বলা হচ্ছে জ্ঞান কাণ্ড। ব্রাহ্মণ আর আরণ্যক, সংহিতা এবং ব্রাহ্মণ হচ্ছে কর্মকাণ্ড, আর আরণ্যক উপনিষদ হচ্ছে জ্ঞান কাণ্ড। তার মধ্যে উপনিষদ হচ্ছে কনক্লুডিং পার্ট, যে কারণে উপনিষদের আরেকটা নাম বেদান্ত। অন্ত মানে শেষ, বেদান্ত মানে বেদের শেষ ভাগ। এবার যেহেতু এটা ফিলোসফিক্যাল পার্ট, বেদান্তকে উপনিষদকে অনেক সময় আলাদা একটা সাহিত্যের মর্যাদা দেওয়া হয়, কিন্তু আসলে এটা বেদিক লিটারেচারেরই একটা পার্ট। ক্লিয়ার? কিন্তু অথর্ববেদ তো নন আরিয়ান টেক্সট, তো অথর্ববেদে এই ফর্মুলাটা খাটছে না। অথর্ববেদে সংহিতা আছে, ব্রাহ্মণ আছে, কিন্তু আরণ্যক নেই, উপনিষদ আছে। এবার এক একটা বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদের সংখ্যা কিন্তু একাধিক, তার নামও আলাদা আলাদা। যেমন ঋগ্বেদ সংহিতাটা ঋগ্বেদ সংহিতা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ঋগ্বেদের ব্রাহ্মণের নাম, আরণ্যকের নাম, উপনিষদের নাম কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, যদিও তার মধ্যে একটা প্যারিটি আছে। ঐতরেয় ব্রাহ্মণ, কৌশিতকী ব্রাহ্মণ ঋগ্বেদের ব্রাহ্মণের নাম। আরণ্যক তাই, কৌশিতকী আরণ্যক, ঐতরেয় আরণ্যক। উপনিষদও তাই, কৌশিতকী উপনিষদ, ঐতরেয় উপনিষদ। সো ইজি টু রিমেম্বার, কিন্তু পরের গুলো এতটা সহজ না, আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে।
না, ঋগ্বেদ যথেষ্ট কঠিন, ওটা ইজি নয়। দেখো বৈদিক মন্ত্র, এটা মূলত ঋগ বৈদিক মন্ত্রটাই যেটুকু এখন ফলো করা হয় মূলত ঋগ বৈদিক মন্ত্র ফলো করা হয়, ঠিক আছে, কিন্তু জটিল, যথেষ্ট জটিল, ওটাই খুব সহজ জিনিস নয়। এবং ঋগ্বেদের ভাষা যে সংস্কৃত, সেটা কিন্তু কালিদাসের সংস্কৃত নয়, সেটা আরো কঠিন, সেটাকে বলা হয় ভেদিক সংস্কৃত, ঠিক আছে। পরবর্তীকালে গুপ্ত যুগে যে সংস্কৃত সাহিত্যের আমরা চরম বিকাশ দেখি, সেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল বা ধ্রুপদী সংস্কৃত, যে ভাষায় তোমার কালিদাস বা শূদ্রকরা লিখেছে। পরবর্তীকালে যে ভাষায় জয়দেব লিখছে সেটা আলাদা, কিন্তু ঋগ্বেদের ভাষাটাই প্রথম কথা বেশ জটিল, আলাদা করে শিখতে হয়। যারা সংস্কৃত শেখে তারা ঋগ্বেদ কিন্তু পড়তে পারবে এমন মানে এটা কিন্তু নয়। ঋগ্বেদের সংস্কৃত বা বেদিক সংস্কৃত আলাদা করে শিখতে হয়। ক্লিয়ার? তাহলে দেখো এইখানেই লেখা আছে, এই যে চারটে পার্ট কি কি, সরি চারটে পার্ট কি কি এখানে পরিষ্কার করে লেখা আছে, সংহিতা, ব্রাহ্মণ ইত্যাদি প্রভৃতি, পরিষ্কার, কোনো অসুবিধা কিছু নেই। ব্রাহ্মণের মধ্যে কি কি রয়েছে? ট্রিটিজ রিলেটিং টু প্রেয়ার, স্যাক্রিফিশিয়াল সেরিমনি, এলাবোরেট সেরিমনিজ অন ভেরিয়াস হাইমস। হাইমস মানে হচ্ছে সুক্ত, ঠিক আছে। সুক্তগুলো কতগুলো স্তবকের সমষ্টি, স্তবক বা স্তোত্রের সমষ্টি, সেটাকে বলা হচ্ছে হাইমস। Aranyak, forest text contains mystic and philosophical thoughts expected to be studied in the tranquility of the forests. Upanishad or Vedanta contains philosophical thoughts, literally means sitting near Guru. গুরুর সামনে বসে দার্শনিক কথাবার্তা শোনা এবং মত বিনিময়। To receive the supreme knowledge. অথর্ববেদ তার আরণ্যক অংশটা নেই, ইনফ্যাক্ট অথর্ববেদ হচ্ছে নন এরিয়ান টেক্সট। আর বেদকে সহজ করে বোঝার জন্য রয়েছে বেদাঙ্গ, বেদের অঙ্গ, এটা হচ্ছে বেদের টিকা গ্রন্থ, কমেন্ট্রি, আমাদের নোট বইয়ের মতন, মেডিজি টাইপ। ক্লিয়ার? সেখানে 6টা বেদাঙ্গ আছে আমরা জানি। কি কি? প্রথম হচ্ছে শিক্ষা, শিক্ষা মানে কিন্তু এখানে ধ্বনিতত্ত্ব, উচ্চারণ। ছন্দ মানে মেট্রিক্স, ব্যাকরণ মানে গ্রামার, নিরুক্ত মানে এটিমোলজি, আমি একটু আগে বলে দিয়েছি এটিমোলজি জিনিসটা কি। তাহলে বেদের শব্দের অর্থ অর্থান্তর আলোচনা করছে নিরুক্ত। রয়েছে জ্যোতিষ মানে কিন্তু এখানে অ্যাস্ট্রোনমি, নট অ্যাস্ট্রোলজি। আর কল্প মানে বিভিন্ন বৈদিক রীতিনীতি, বিয়ের রীতিনীতি, অন্নপ্রাশনের রীতিনীতি, শ্রাদ্ধের রীতিনীতি ইত্যাদি প্রভৃতি যাবতীয় বিভিন্ন পুজোর অনুষঙ্গ রয়েছে এই রিচুয়ালস বা কল্পতে। তাহলে বৈদিক সাহিত্য মানে 4টে বেদ আর 6টা বেদাঙ্গ। ব্রডলি এটাই হচ্ছে ভেদিক লিটারেচার, যেটা শ্রুতি শুনে শুনে মুখস্থ করা হতো, মানে লিখতে পারতো না। তাহলে ওল্ডেস্ট লিটারেচার ঋগ্বেদ দেখে নেবে, এর 10টা খণ্ড আছে, যেটাকে বলা হচ্ছে মণ্ডল। প্রত্যেকটা মণ্ডল কতগুলো হাইমসে বিভক্ত, সূক্তে বিভক্ত, সংখ্যা 1028। আর হাইমসগুলো বা সূক্তগুলো 10,000-এরও বেশি, প্রায় 10,500 ভার্স বা এই যে ভার্স দেখতে পাচ্ছ, ভার্স বা স্তোত্রে বা শ্লোকে বিভক্ত। ক্লিয়ার? এবার দেখো 9 নম্বর মণ্ডলে রয়েছে সোম বা সোমার কথা, 10 নম্বরে রয়েছে সেই বিখ্যাত পুরুষ সূক্ত, যেখান থেকে চতুর্বর্ণের জন্ম। অর্থাৎ ঋগ্বেদের আমরা 10 নম্বর মণ্ডলে জানতে পাচ্ছি চতুর্বর্ণের কথা। চতুর্বর্ণটা পরের দিন আলোচনা হবে, ঠিক আছে, চতুর্বর্ণটা পরের দিন, আজকে আমি জাস্ট লিটারেচারটা করিয়ে দিচ্ছি। আর অবশ্যই দেখো গায়ত্রী মন্ত্র কোথায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু রয়েছে ঋগ্বেদে, যেটা সাবিত্রীকে ডেডিকেট করা হয়েছিল। আর 7 নম্বর মণ্ডলে বা চ্যাপ্টারে কি রয়েছে? 10 রাজার যুদ্ধ, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে ভরত গোষ্ঠীর রাজা সুদাস 10 রাজার একটা জোটকে হারিয়ে দেবে, যেটা হয়েছিল ওই পারুষ্ণী নদীর ধারে। ঋগ্বেদের কিছু কিছু স্তোত্র মহিলারা কম্পোজ করেছিল, লোপামুদ্রা, বিশ্ববরা, অপলা, ঘোষা। ঋগ্বেদের গুরুত্বপূর্ণ দেবতাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অগ্নি, এগুলো মুখস্থ করার ব্যাপার, বায়ু, বরুণ, এগুলো দেখে নেবে, ইন্দ্র। এবং দেখো ইন্দ্র হচ্ছে ওয়ারলর্ড, অলসো কনসিডার্ড অ্যাজ রেইন, থান্ডার গড কিং। আমি তখন ভুল করে যমরাজ ইন্দ্র বলেছি, মানে মৃত্যুর রাজা হচ্ছে যমরাজ, ঠিক আছে, তো তখন ভুল করে বেরিয়ে গেছে। ইন্দ্র অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা। দেখো 250টা মন্ত্র তার, মানে হাইমস, মন্ত্র নয় হাইমস,
শ্লোক সূক্ত তাকে ডেডিকেট করা হয়েছে। এছাড়াও আরো অনেকে রয়েছেন। দেবীর মধ্যে রয়েছে উষা, পৃথিবী, অদিতি, সরস্বতীর কথা বলেছি। দেখো, গডেস অফ লার্নিং পরে হয়েছে। প্রথমে হচ্ছে রিভার ডেইটি, ওকে, সরস্বতী। হোলিয়েস্ট, পবিত্রতম নদী হচ্ছে সরস্বতী, এবং দেবীর মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে সরস্বতী, ওকে। আর আমরা দেখব যে যজুর্বেদে বিভিন্ন ধরনের স্যাক্রিফিশিয়াল রাইট সেখানে রয়েছে। রাজসূয়, বাজপেয়, এই যজ্ঞগুলো যজুর্বেদে আমরা পাচ্ছি। এর দুটো ভাগ, দুটো ভলিউম, শুক্ল এবং কৃষ্ণ, ঠিক আছে। তাহলে ডিটেলসটা দেখে নেবে। আর যেটা শেষ, খুব গুরুত্বপূর্ণ, শেষ দুটো দেখো, অথর্ববেদ, আমি আগেই বলেছি এটা হচ্ছে কি নন এরিয়ান টেক্সট। আর এই অথর্ববেদেরই একটা উপনিষদ হচ্ছে তোমার বলো মুন্ডক উপনিষদ, যেখানে সত্যের জয় হোক, সত্যমেব জয়তে, যেটা আমাদের যে এমব্লেম, সেই অশোক স্তম্ভ তার নিচে লেখা থাকে। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে বৈদিক সাহিত্য, তার খুঁটিনাটি, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো পড়বে ভালো করে। নোটটা তো আমি সুভাষিসকে অলরেডি দিয়ে দিয়েছি, তো আশা করছি তোমাদের ফরওয়ার্ড করবে। তাহলে পরের দিন আমরা বাকিটা পড়বো নেক্সট রবিবার, ইকোনমি সহ। ইকোনমি আছে, খুব বেশি হয়তো নেই, ইকোনমি রয়েছে, ইকোনমিটা একটু ভালো করে বুঝতে হবে, খানিকটা বলে দিয়েছি। সোসাইটি রয়েছে, আর অবশ্যই রয়েছে পলিটি, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা পরের দিন আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। দেখা হবে তাহলে পরের রোববার। ভালো থেকো প্রত্যেকে, হ্যাভ এ গুড ডে।